এই সে বরাক নদী ঘাট। আমি আসছি, ভাত বেড়ে রাখো। মাকে বলে ছুটে গিয়েছিল সপ্তদশী কমলা, ফেরেনি। গুলি সোজা লেগেছিল চোখে। এই সে স্টেশন, সেই শহীদ শহর শিলচর। 50 বছর দূরে চালানো গুলির শব্দ কানে এসে লাগে। বাংলায় আমার বাংলা রক্তক্ষরণে মরে যায়। এইখানে আর এক বাংলা অর্ধেক শতাব্দী রাত জাগে। সুপ্রভাত। 1961 সালের 19 মে শিলচরের 11 জন ভাষাপ্রেমিক মাতৃভাষার জন্য শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে আন্তর্জালিক যে আলোচনার অনুষ্ঠান, আজ তার প্রথম দিন। এনআরবি নিউজ 24.com এর পক্ষ থেকে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের এবং আজকের অতিথিবৃন্দকে আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আজ আলোচনার বিষয় অবশ্যই মাতৃভাষা, বাংলা ভাষা, আমাদের প্রাণের ভাষা, মোদের গৌরব, মোদের আশা। এই মাতৃভাষা সরকারি স্বীকৃতি চেয়ে কি হয়েছিল সেই দিন, ঠিক সেই সমসাময়িক অবস্থার কথা, সেখানকার বর্তমান পরিস্থিতির কথা ও সম্ভাবনাময় কিছু বিষয় নিয়ে আমরা আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয় করব। তার আগে বলি, আজকের অনুষ্ঠানে আমাদের যারা আমন্ত্রিত অতিথি আলোচক হিসেবে এসে আমাদের ঋদ্ধ করেছেন, তারা হলেন কানাডা থেকে স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, 21 পদকপ্রাপ্ত লেখক, বাংলা একাডেমির সাবেক পরিচালক শ্রদ্ধেয় কবি আসাদ চৌধুরী মহাশয়। ভারতের মেঘালয় থেকে উত্তর পূর্ব ভারত বাংলা সাহিত্য সভার উপসভাপতি, শিলং টাইমসের সম্পাদক, পদ্মশ্রী পদকপ্রাপ্ত সাংবাদিক শ্রদ্ধেয় মানস চৌধুরী মহাশয়। আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক সম্মানীয় ডক্টর তপোধীর ভট্টাচার্য মহাশয়। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সহসভাপতি, আইনজীবী শ্রদ্ধেয় ইমাম উদ্দিন বুলবুল মহাশয় এবং বিশিষ্ট কবি ও চিত্রনাট্যকার শ্রদ্ধেয় আশুতোষ দাস মহাশয়। আবারও এনআরবি নিউজ 24.com এর পক্ষ থেকে আজকে এই বিশেষ মনোজ্ঞ আলোচনায় এসে আপনারা আমাদের যেভাবে সমৃদ্ধ করলেন, উপকৃত করলেন, তার জন্য কৃতজ্ঞতা। আমি সবচেয়ে প্রথমেই আমাদের আলোচনার যে বিষয়গুলো আছে তার মধ্যে আমরা সবচেয়ে প্রথম যেটা শুনতে চাইব ডক্টর তপোধী ভট্টাচার্য মহাশয়ের কাছে, যে 19 মে রক্তক্ষরণের সেই দিন, শ্রদ্ধার সেই দিন, আমাদের অন্তরের সেই যাপনের দিন, সেই দিনে আসলে কি হয়েছিল তার একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা যদি দর্শক শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরতে পারি। ডক্টর তপোধী ভট্টাচার্য মহাশয়। ধন্যবাদ সবাইকে। আগামীকাল 19 মে এবং আগামীকাল এই মহামরণের এক দশক পূর্তি হচ্ছে। মহাকালের হিসেবে হয়তো 60 বছর এমন কিছু গুরুতর ব্যাপার না, কিন্তু আমরা যারা কৈশোরের সোনালী সময়ে প্রত্যক্ষভাবে এর সঙ্গে জড়িয়েছিলেন, এবং শুধু তাই না, আমাদের মননে আমাদের হয়ে ওঠে 19 মের গুরুত্ব আমার এমন ভাষা জানা নেই যা দিয়ে আমি প্রকাশ করতে পারি। সঞ্চালিকা জানতে চেয়েছেন কি হয়েছিল 19। তো কি হয়েছিল তা বলার আগে খুবই সংক্ষেপে কেন হয়েছিল তা একটু মনে করাটা দরকার। জয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ
যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। তো কেবলমাত্র রবীন্দ্র বাচন না, এ আমাদের প্রত্যেকেরই মনের কথা। তো কেন হয়েছিল? কারণ বহুভাষিক আসাম রাজ্য যখন দেশভাগের পরে গঠিত হলো নতুনভাবে, তার সেই মুহূর্তেই, তার সেই উদ্ভব মুহূর্তেই স্পষ্টভাবে উচ্চারিত হয়েছিল তখনকার যিনি রাজ্যপাল এবং প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলৈ তাদের কণ্ঠে, আসাম শুধু অসমিয়াদের। অর্থাৎ যখন স্বাধীনতার স্বর্ণশিখর প্রাঙ্গণে আমাদের যাওয়ার কথা, পৌঁছানোর কথা, ঠিক সেই মুহূর্তেই উচ্চারিত হলো যে মেহের আলীর সতর্কবাণী, সব ঝুট হ্যায়, তফাৎ যাও, তফাৎ যাও। কি থেকে তফাৎ যাব? যে দেশভাগের ওপর আমাদের কারোর কোনো হাত ছিল না, আমাদের যারা পূর্বজ ছিলেন তাদেরও নিশ্চয় হাত ছিল না। অখণ্ড ভারতবর্ষের কয়েকজন নেতা যারা কখনো বাঙালিকে ধর্তব্যের মধ্যে রাখেননি, তাদের বিবেচনার মধ্যে রাখেননি, এবং যেটা এখন গত ৭৪ বছরে পত্রে পুষ্পে পল্লবিত হয়ে আজকের ভয়ঙ্কর এক আগ্রাসী পরিস্থিতিতে দাঁড়িয়েছে, এই সব কিছু থেকেই ১৯৪৭ সালের ১৫ আগস্টের পরবর্তী আসামের পরিস্থিতিকে বিশ্লিষ্ট করে দেখা চলে না। এবং কেন হয়েছিল ১৯শে মে, এর বীজটাও খুব গভীরভাবে সেখানেই লুকিয়ে আছে। এই যে অসহিষ্ণুতা, খুব দুর্ভাগ্যজনক ভাবে যেটা এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশকে সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে ফেলেছে। যে আমার সঙ্গে নেই সেই আমার শত্রু, যে আমার ভাষায় কথা বলে না সেই আমার শত্রু, এবং তাকে দাবিয়ে রাখতে হবে। এবং এই দাবিয়ে রাখা শব্দটা মনে পড়ে যায় অবিস্মরণীয় ভাবে শেখ মুজিবের সেই উচ্চারণ, কেউ আমাদের দাবায়া রাখতে পারবা না। কিন্তু আমাদের দাবিয়ে রাখার সমস্ত আয়োজন ৪৭ সালেই তৈরি হয়ে গিয়েছিল। যখন দেখা গেল, যারা আসাম সম্পর্কে অনেকে জানি, আন্তর্জাতিক শ্রোতৃমণ্ডলী, দর্শক মণ্ডলী এখানে উপস্থিত, তারা এত কিছু তাদের না জানলেও চলে, কিন্তু তাদের অবগতির জন্য জানাই, কারণ এটা জানা ভীষণ জরুরি। আজকের আসাম না, আসাম বহুবার ভেঙেছে, কিন্তু অসহিষ্ণুতার জন্যই ভেঙেছে। এবং আসাম আসলে একটা বহুভাষিক রাজ্য, এবং সেখানে লোকগণনার নামে যে কেলেঙ্কারি হয়েছে, তাতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে দেখানো হয়েছে। সে অনেক কথা, এই ইতিহাস বলতে গেলে আমার সারা দিন ফুরিয়ে যাবে, কিন্তু শেষ হবে না। কিন্তু এইগুলোকে একেবারে মাথায় না রাখলেই নয়। এই বহুভাষিক আসাম রাজ্যকে একভাষিক এক অসমিয়া ভাষার যে প্রভুত্ব, তা কায়েম করার জন্যেই বাকি যারা অপর অস্তিত্ব, যাকে আমরা তাত্ত্বিক ভাষায় বলি আদারনেস, তাদের প্রত্যাখ্যান করার একটা আয়োজন কিন্তু বারবার হয়েছিল। কিন্তু সেটা যদি রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে এবং যুক্তিগ্রাহ্য ভাবে, যাকে ইংরেজিতে বলি লজিক্যালি, উত্থাপিত হতো, তাহলে তর্ক করার জায়গা থাকতো। কিন্তু এখানে তর্ক করার কোনো জায়গা নেই। একতরফা ভাবে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা যারা অসমিয়া ভাষায় কথা বলি না, আমরা যারা রবীন্দ্রনাথ নজরুলের ভাষায় কথা বলি, আমরা যারা আচার্য সুনীতি কুমার এবং আচার্য মোহাম্মদ শহীদুল্লাহর ভাষায় কথা বলি, আমরা যে বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের সবচেয়ে বড় অপরাধ। কিন্তু সে প্রসঙ্গে আমি আরো পরে আসবো। তো যারা আমরা যেহেতু অপরাধী, অর্থাৎ আমরা যারা বাংলা ভাষায় কথা বলি আমাদের অপরাধী, আমাদের যদি থাকতে হয়, এটা আমার কথা না, সেই দিন উচ্চারিত হয়েছিল বহু জায়গায়, বহু বইতে সেগুলো উল্লিখিত আছে। আমার বানানো কথা একটা শব্দও আমি বলছি না। সেটা হচ্ছে এই যে, যদি এইখানে বাঙালিদের নাম করে বলা হয়েছিল, যদি থাকতে হয় অসমিয়ার প্রভুত্ব মেনে চলতে হবে। প্রভুত্ব শব্দটা কি খুব ভালো লাগে? গণতন্ত্রে যদি আমরা থাকি, তাহলে তার অন্যতম প্রধান শর্ত হচ্ছে তার ভাষা গণতন্ত্র,
তার সাংস্কৃতিক অস্তিত্বের বহুমাত্রিকতার গণতন্ত্র, কিন্তু সেটাই উপেক্ষিত হয়েছিল। তো এই হচ্ছে গিয়ে পরিপ্রেক্ষিত, এবং এটার জন্যই চলছিল বেশ 47 সালে দেশভাগের পরে যারা নিজেদের জীবনকে গুছাতে পারেননি, যারা বিশেষ করে আমরা যেখানে আছি, অর্থাৎ আমি বা কবি আশুতোষ দাস, ব্যবহারজীবী বুদ্ধিজীবী ইমাদুদ্দিন বুলবুল যেখানে আছেন, আমরা আমরা বরাক নদীর অববাহিকায় থাকি, তাই আমরা বরাক উপত্যকার মানুষ। দেশভাগের সময় এটার নাম ছিল ঢিলেঢালা ভাবে কাছাড় জেলা, যদিও সিলেটের একটা পূর্ব প্রান্তিক অংশ করিমগঞ্জ, সেটা আজকে আমাদের করিমগঞ্জ মহকুমা ছিল, তারপরে করিমগঞ্জ জেলা। আমরা যারা ইতিহাস জানি না, এবং খুব দুঃখের সঙ্গে বলছি, যখন আলোচনাটা শুরু হয়নি উমর আলী এটা নিয়ে একটু আক্ষেপ করছিলেন যে আমরা আমাদের নিজেদের ইতিহাস জানি না, তখন চুপ করেছিলাম, কারণ এটা অনেক কথা বলতে হয়। সত্যি আমরা আমাদের ইতিহাস জানি না, আমাদের ডান হাত জানে না বাঁ হাত কি করছে, এবং এটা কোনো যুক্তি হতে পারে না যে 61 সালের এতদিন পরে, 61 সালের 19শে মে কি হয়েছিল তা সেই খবর যে রাখে না, সে বাঙালি নামের যোগ্য নয়। সে পশ্চিমবঙ্গেই থাক, আর কিছু মনে করবেন না, বাংলাদেশেই থাকুক কিংবা পৃথিবীর অন্য প্রান্তেই থাকুক, এই কথাটা কখনো এ করা চলে না। কারণ পৃথিবীর অন্য কোনো এমন কোনো জাতি আছে বলে আমার মনে হয় না যারা নিজেদের জাতির ইতিহাস জানে না, ভূগোল জানে না, তারা কিচ্ছু পড়ে না। তারা যদি আচার্য নিহারঞ্জন রায়ের বাঙালির ইতিহাস আদি পর্বটা পড়তো, কিন্তু পড়ে না তো কিছু, আর তাও একটা হৃষ্টপুষ্ট বই, 850 পৃষ্ঠার বইটা দেখেই তাদের মাথা ঘুরে যায়, কিচ্ছু পড়ে না। যদি জানতো তাহলে দেখতো যে অতি প্রাচীন কাল থেকেই যে অঞ্চলটা আজকে আসামের সঙ্গে 1874 সালে, যে এটা আমি প্রথম ব্যবহার করেছিলাম শব্দটা, অহংকার করার জন্য বলছি না, একটা তথ্য হিসেবে বলছি, নিঃশব্দ বঙ্গভঙ্গ। আমরা 1905-এর কথা জানি, 1911-এর কথা জানি, 1947 তো জানতেই হয়, কিন্তু 1874 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশ যে আজকের সিলেট বিভাগ, যেটা তখন ছিল সিলেট জেলা, এবং তার পূর্ব প্রান্তে কাছাড় জেলা, এবং গোয়ালপাড়া যেটা ছিল রংপুর বিভাগেরই উত্তর অংশ, সেগুলোকে কেটে রাজস্ব তৈরির অজুহাতে আসামের সঙ্গে জুড়ে দিয়েছিল। আমাদের কপাল সেদিনই পুড়ল। এতগুলো জিনিস না জানলে হঠাৎ করে 1961 সালের 19শে মে কি হলো, কি তার তাৎপর্য বোঝা যাবে না। একজন বিখ্যাত তাত্ত্বিক বলেছেন যে সমস্ত প্রসঙ্গই চায় প্রেক্ষিতের সমর্থন, অর্থাৎ প্রেক্ষিতের বাইরে কোনো প্রসঙ্গের তাৎপর্য নেই। তাই 19শে মের তাৎপর্য এই চলমান যে ইতিহাস প্রবলভাবে আমাদের প্রবঞ্চনার, আমাদের প্রতি প্রতারণার, নিষ্ঠুর ঔদাসীন্যের ইতিহাস। তো 13 বছর বাদে দেশভাগের 1960 সালে আসাম সরকারের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন, বিমলা প্রসাদ চালিহা, আর ইতিহাসের নির্মম রসিকতায় তিনি আমাদের বরাক উপত্যকারই বদরপুর বলে একটি রেল জংশন আছে, সেই রেল জংশনের যেটা নির্বাচন চক্র, সেখান থেকে তিনি উপনির্বাচনে জয়ী হয়ে যান। তারপর যার শিল তার নুড়া, তারই ভাঙ্গি দাঁতের গুড়া নীতিতে বাঙালির চিরস্থায়ী সর্বনাশ করতে উদ্যত হন, এবং বহুভাষিক আসাম রাজ্য, আজকের আসাম না, মনে রাখতে হবে, এই আসামের অসহিষ্ণুতার জন্যে, অসমিয়াদের অসহিষ্ণুতার জন্যে একে একে বেরিয়ে গেছে সমস্ত পার্বত্য জেলাগুলো। আজকে তারা আলাদা রাজ্য, যেমন মেঘালয়, যেমন মিজোরাম, যেমন নাগাল্যান্ড, যেমন অরুণাচল, ইত্যাদি ইত্যাদি। তো এই সময়ে তাদের চিরস্থায়ী চিরশত্রু হিসেবে তারা বাঙালিকে গণ্য করেছে। 60 সালে তারা একটা রাজ্য ভাষা বিল আনলো, যেটা অনুযায়ী আসামে অসমিয়া ছাড়া আর কারুরই কোনো রাজ্য ভাষা হিসেবে কোনো অধিকার থাকবে না। আর তার প্রতিবাদে তখন গর্জে উঠেছিল তখনকার বরাক উপত্যকার মানুষ, এবং সেইখানে যারা নেতৃত্ব দিয়েছিলেন সেটাও এক বিশাল ইতিহাস নিয়ে আমার চেয়ে বেশি কাজকর্ম করেন এইখানে বন্ধুবর ইমাদুদ্দিন বুলবুল, তিনি অনেক ভালো করে বলতে পারবেন। হুরমত আলী লস্কর, আব্দুল লতিফ লস্কর,
মহিতোষ পুরকায়স্থ, রথীন্দ্রনাথ সেন, তারাপদ ভট্টাচার্য, রণেন্দ্রনাথ দেশ, কত নাম বলবো, যার নাম বলবো না, ভুলে বলবো না। সুতরাং এর মানে এই না যে আমি ইচ্ছে করে বলছি না, অত নাম বলা যায় না, কিন্তু এরা ছিলেন নেতৃত্বে। কিন্তু এইখানে গোটা জাতি উন্মনা মানে একদম উদ্বেল হয়ে উঠেছিল। এবং আমি যেহেতু জন্ম থেকে বড় হয়েছি বরাক উপত্যকায়, মাঝখানে কয়েক বছর শুধু চাকরির প্রয়োজনে বাইরে ছিলাম, তো আমি আমার নিজে অঞ্চলকে নিশ্চয়ই কররেখার মতো চিনি, যেভাবে চেনেন বুলবুল, যেভাবে চেনে আশুতোষ। কিন্তু এই জন্য আমি বলছি, আমাদের ইতিহাসে এমন জনজাগরণের ইতিহাস আগে কখনো ছিল না, পরেও কখনো হয়নি। তো সেখানে একটা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল, এই নিয়ে প্রচুর বই আছে। আমার প্রয়াত বন্ধু সহকর্মী ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সুবীর কর, একটা বই লিখেছেন, বুলবুল বই লিখেছেন, এছাড়া আরো কেউ কেউ আছেন তারা বই লিখেছেন। এবং সেদিন 2:30টার সময় 19শে মে সমস্ত শহর জুড়ে আমি যখন অষ্টম মান শ্রেণীতে পড়ি কাছাড় স্কুলে, যেখানে আমার বাবাও শিক্ষক ছিলেন, তো সেইখানে আমরা যারা আমাদের পাড়ারই সব আছে, এখনো তারা দু একজন নেই, পৃথিবী ছেড়ে চলে গেছে, আমাদের উপর ভার পড়েছিল, বাড়ি থেকে বেশি দূর না, আশুতোষ চিনবে, বুলবুল চিনবে, লেবার অফিসে আমাদের পিকেটিং করতে হবে। আমরা ভোর থেকে আমরা ওইখানে গেছি, তারপরে নতুন ব্যাচ আসবে, আমরা 12টার সময় আমরা বাড়িতে আবার চলে এসেছি, আবার পরে 2-2:30টার সময় যাব। তো এইভাবে সমস্ত শহর, শিলচর, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং অন্য যারা গঞ্জ শহর, মহকুমা শহর, সব জায়গা স্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। আর রেল রুকো, আজকালকার ভাষায়, আমরা তখন এইসব বলতাম না, আমরা বলতাম হরতাল, আমরা বলতাম ধর্মঘট, সেইগুলো চালিত হচ্ছে। নিরস্ত্র সত্যাগ্রহী রেল লাইনের উপর বসে আছে, রেল লাইন যেতে দেয়নি, তাদের উপর নির্বিচারে কাঁদানে গ্যাস বর্ষণ করেছে বর্বর আসাম পুলিশ, এবং তারপর লাঠি পেটা করেছে তাদের। এবং হুরমত আলী বড়লস্কর তার একটা স্মৃতিকথা লিখেছেন, তাতে তিনি বলেছেন তিনি প্রত্যক্ষদর্শী ছিলেন, রেল স্টেশনেই কাছাকাছি ছিলেন তখন তারা নেতৃবৃন্দ কয়েকজন, ধীরেন্দ্রনাথ দেব ইত্যাদি ইত্যাদি। তো তিনি বলেছেন যে রক্তাপ্লুত দেহ আসছে 2:30টার সময়ে, বিনা কারণে, বিনা প্ররোচনায় আসাম পুলিশ ডিআইজি লালা বিকেদের নেতৃত্বে, এই মনে রাখতে হবে সেই বছর, সেই সময় 19শে মে 1961, মানে কি, মানে হচ্ছে রবীন্দ্র জন্মশতবর্ষ, যেটাকে আমরা কবিপক্ষ খুব জাঁক করে বলি, এবং আমরা খুব রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আওড়াই, কিন্তু সেই দিন কবিপক্ষে নেহরুর, যিনি শান্তিনিকেতনের সঙ্গে রবীন্দ্রনাথের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক বলে জাঁক ছিল বলে আমাদের প্রধানমন্ত্রী জাঁক করতেন, কিন্তু বাঙালির প্রতি ঘৃণা বিদ্বেষে তখন আজকের মতন, আজকের শাসকদের মতন অত স্পষ্ট ছিল না, কিন্তু তখনও এটা ছিল স্পষ্টভাবে। স্পষ্ট কথা স্পষ্টভাবেই বলা ভালো, আমি সেটা স্পষ্টভাবেই বলছি। এই বাঙালি বিদ্বেষ ঘনীভূত হয়ে এমন জায়গায় পৌঁছেছিল যেখানে বাঙালিকে বাঁচতে দেবো না, এই জন্য নিরস্ত্র সত্যাগ্রহীর উপর ঝাঁপিয়ে পড়েছিল পুলিশ, নির্বিচারে গুলি বর্ষণ করেছিল। আর কমলা ভট্টাচার্য, আমাদের মাতৃভাষার প্রথম মহিলা শহীদ, এবং অনেকদিন পর্যন্ত একমাত্র মহিলা শহীদ ছিলেন, বাংলা ভাষার জন্য একমাত্র বটেই। তারপরে বিষ্ণুপ্রিয়া বলে একটি ভাষা আছে, যার বাংলাদেশেও কিছু অঞ্চলে ওরা থাকেন। তো তাদের মধ্যে একটি বোন আমাদের সুদেষ্ণা 1996 সালে পাথারকান্দি বলে একটা জায়গা আছে করিমগঞ্জ জেলায়, সেখানে সে আত্মবলিদান করেছিল। তো সেদিন 19শে মে একে একে লুটিয়ে পড়লো অনেকের মধ্যে একজন হচ্ছেন শচীন্দ্র পাল। শচীন্দ্র পাল হচ্ছেন, আমি যে স্কুলে পড়তাম কাছাড় স্কুলে, আমি তখন ক্লাস 8-এ, আর তিনি তখন সে বছর মেট্রিক পরীক্ষা দিয়েছেন কমলা ভট্টাচার্যের মতোই। আর কমলার মতো শচীন্দ্রের ফল বেরিয়েছিল শহীদের মৃত্যু বরণ করার পরে, এবং দুজনেই সসম্মানে উত্তীর্ণ হয়েছিলেন। এছাড়া এই 11 জন শহীদের নাম, যেটা হয়তো আমরা আমাদের উত্তর প্রজন্মকে ভালো করে বলিনি কখনো, কিংবা এটা যেটা মনে রাখা দরকার, এটা আমাদেরই ব্যর্থতা, আমরা পারিনি। সত্যেন্দ্র দেবের কথা মনে রাখতে হয়, বীরেন্দ্র সূত্রধারের কথা মনে রাখতে হয়, কুমুদ দাস, তরণী দেবনাথ, কানাইলাল নিয়োগী, উনি একজন রেল কর্মী ছিলেন, সুকমল পুরকায়স্থ,
উনি ছিলেন আমাদের বিখ্যাত নেতা মহিতোষ পুরকায়স্থ, যিনি এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন, এমএলএ হয়েছিলেন, আমাদের যে শিলচর পুরসভার চেয়ারম্যানও হয়েছিলেন, তারই সম্পর্কিত ভাই সুকমল পুরকায়স্থ। তারপর সুনীল সরকার, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, এই 11 জন মরণ সাগর পারে তারা অমর হয়ে গেলেন। 2:35 বিনা বিচারে তাদের গুলিবর্ষিত হলো, এবং তারপরে সঙ্গে সঙ্গে সন্ধ্যার পরে কারফিউ লাগলো। সেদিনের কথা আমি ভুলবো না, ইহ জীবনে ভুলবো না। অনেক কিছু ভুলে গেছি জীবনের, কিন্তু সেই কয়েকটা দিন ভোলা সম্ভব না, যে সমস্ত শহরে ভেঙে পড়েছিল, কেউ কারফিউ মানেনি। এবং আজকের মতো নির্মম পুলিশও ছিল না যে বিনা কারণে জনতাকে পেটায়, তারাও কিন্তু কিছু করেনি। তারা মানুষের আবেগ বা অনুভূতিকে অন্তত দেশভাগের মাত্র 14 বছর পরে, 14 বছর কিচ্ছু না, 47 সালে সেই ভয়ঙ্কর দেশভাগটা হয়েছে। বাঙালির আদিপাপ বলে আমি বর্ণনা করি খ্রিস্টানদের মতন, অরিজিনাল সিন, যার ফলে আজও আমরা কার্যত বাস্তুহীন হয়ে পড়লাম। সে কথায় আমি পরে আসব, কিভাবে দেশভাগ নামক আদিপাপ আমাদের আজও নিয়ন্ত্রণ করছে। এবং তখন আরো অনেক কিছু ঘটেছিল, 19শে মেতেই শেষ হয়ে যায়নি, এবং তারপর আরো দীর্ঘদিন চলেছিল সংগ্রাম। তারপরে কেন সেই সংগ্রামটা ঠিক তার শিখরে ওঠার মুহূর্তে কেন অস্তমিত হয়ে গেল, সে অনেক কথা, কিন্তু সেটা আজকে নয়, নিশ্চিতভাবেই এটা আজকে নয়। কথা কইবার অধিকার তাতে নেবই আমরা নেবতা, যে ভাষায় মাকে প্রথম ডেকেছি সে ভাষা আমার দেবতা। নেহেরু ফারুক জালিয়াত দল বলে বুলেট না বাংলা, জান দেব তবু জবান দেব না, করুক না যত হামলা। একদম তাই, সেই জন্যই আজকে NRVnews24.com এই মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করছে, সেই ঘটনাটা জানার চেষ্টা করছে, জানানোর চেষ্টা করছে, এবং অবশ্যই সে সাহস আমরা দেখাই বলে আমরা মনে করি। খুব একটা স্পষ্ট কথা তপোদীপ ভট্টাচার্য মহাশয় বললেন যে আমরা সত্যটাকে আড়াল করবো কেন, যেটা সত্য সেটা স্পষ্টভাবে বলবো। নিশ্চয়ই সেই দিনটা মনে হয় এসেছে। এই যে আমরা জানি না, পশ্চিমবাংলার মানুষ হোক বা বাংলাদেশের, সেটা সত্যিই তো আমাদের কাছে ভীষণ লজ্জার। কি ঘটেছিল সেদিন, তার প্রেক্ষিত এবং আগ্রাসন ও অন্যায়ের বিরুদ্ধে যে লড়াই কেন হয়েছিল, তার সংক্ষিপ্ত একটা পরিচয় আমরা আশা করি তুলে ধরতে পারলাম। অনেক ধন্যবাদ। আবারও আপনার কাছে আসবো এই আলোচনা নিয়ে। এখন আমি শ্রদ্ধেয় মানস চৌধুরী মহাশয়ের কাছে যাচ্ছি। আমার বক্তব্য এটাই যে বরাক উপত্যকার এই যে ঘটনা বর্তমানে 21-এর প্রজন্মকে কতটা প্রভাব ফেলেছে, নাকি আদৌ ফেলেছে? তারা কি মাতৃভাষাকে ভালোবেসে তারা কি রাস্তায় নেমে বলতে পারবে যে আমার মাতৃভাষা জিন্দাবাদ, বলতে পারবে? বা আমাদের পরিবার থেকে কি সেই উদ্যোগ আমরা নিতে পারছি, তাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? এই বিষয়টা আমি একটু আলোচনা করার জন্য অনুরোধ করছি শ্রদ্ধেয় মানস চৌধুরী মহাশয়ের কাছে, যে তারা কখনো ভাষার জন্য প্রতিবাদ করতে নামবে কিনা, সেই প্রভাব তাদের মধ্যে পড়েছে কিনা। মাইক্রোফোন বন্ধ করা আছে। মানস চৌধুরী মহাশয়কে বলছি। হ্যাঁ, ধন্যবাদ। আমি সব প্রথমে শিলচরের 19শে মে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের স্মৃতিতে আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি তপোদীপ বাবুর কাছে আমি কৃতজ্ঞ, উনি অনেক কিছু স্মরণ করিয়ে দিয়েছেন নতুন করে, এবং খুব সুন্দর সাবলীল ভাবে উনি যে বিষয়টাকে তুলে ধরেছেন। আমার মনে হয় তার ব্যক্তিত্বের দ্বারা, তার মতোই শিক্ষিত লোকের যার জ্ঞান আছে, যিনি ওই জায়গায় নিবাসী, তার পক্ষে এটা সম্ভব। আমার কাছে মনে হয় আপনি জানতে চেয়েছেন যে 19শে মের যে আন্দোলন সেটা আজকের প্রজন্মের উপরে কিভাবে তার প্রভাব ফেলেছে বা ফেলবে। আমার মনে হয়, আমি খুব স্পষ্ট করেই বলছি, সহজ করেই বলছি, যে ওই বিষয়টা নিয়ে এখন কেউ আর মাথা ঘামাচ্ছে না। এটা অতীত, ইতিহাসের পাতায় চলে গেছে। 19শে মে এলে বাঙালি ভাবুক হয়ে যায়,
তার মনে একটা ভাষা নিয়ে একটা আলোড়ন হয়, কিন্তু সেটা খুব সীমিত। এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারিনি, যেটা আমরা তপোদেব বাবু বললেন খুব সুন্দরভাবে যে অনেক কারণে আমরা নিয়ে যেতে পারিনি। আজকের প্রজন্মের যারা আছেন তাদের কথা বলার আগে আমি দুটো কথা বলতে চাই। আমি তপোদেব বাবু বলেছেন, উল্লেখ করেছেন 1874 এর কথা। আমার কাছে মনে হয় সূত্রটা সেখানেই। কি হয়েছিল 1874 এ? তিনটে বেঙ্গলি ডমিনেটেড ডিস্ট্রিক্ট, বাংলা ভাষাভাষী ডিস্ট্রিক্ট, কাছাড়, সিলহেট ও গোয়ালপাড়া, এই তিনটে জেলাকে ব্রিটিশ সাম্রাজ্য আসামের সঙ্গে জুড়ে দেয়। আমার মনে হয় যে সূত্রটা সেখানেই শুরু। সিলেট থেকে এই ব্যাপারে অনেক আন্দোলন হয়েছে, চিঠি লেখা হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু বাংলার মানে তখনকার অবিভক্ত বাংলা থেকে তার কোনো সাড়া পায়নি। এবং কংগ্রেস যারা তখনও নেই, যারা দেশের নেতৃত্ব করছিলেন, তারাও কিন্তু সিলেটের এই যে সিলেটকে আসামের সঙ্গে ঠেলে দেওয়া, সেটা নিয়ে কোনো প্রতিবাদ করেননি। এটা শুধু সিলেটেই ছিল, কারণ সিলেটেই লোকেরা বুঝেছিল যে এটা তাদের প্রতি কত অন্যায় হয়েছে, এবং এটা আজকে এত বছর পরে আমরা সেটা আবার নতুন করে বলছি। এই বাংলা অধ্যুষিত জেলাকে আসামের সঙ্গে কেন নিল, এটার একটা কারণ ব্রিটিশের কারণ ছিল। কারণ তখনকার আসাম, তখন তো কিছুই ছিল না আসামে। আসামের রাজস্ব পাওয়ার নামে বা সরকারের প্রশাসন চালাবার জন্য যে লোকবলের দরকার, সেটা তো বাঙালিরাই দিত। কর্মচারী বলুন বা যে কোনো শিক্ষক বলুন, যে কোনো বিষয়ে তখন বাঙালিরাই ছিল ব্রিটিশের একমাত্র হাতিয়ার। এবং বাঙালি তার শিক্ষা এবং তার সংস্কৃতি বা তার উদ্যোগ এবং তার কর্ম পন্থা বা যে সে একটা প্রোডাক্টিভ হতে পারে, সেটা তো ব্রিটিশ জানতো। ওই জন্য ব্রিটিশ নিয়ে গেছিল বাঙালিদেরকে, নিয়ে আসামকে তার সঙ্গে যুক্ত করে। আমি আরেকটা জিনিস বলতে চাই যে আজকের দেখুন, তিনটে জেলার মধ্যে সিলেট হয়ে গেছে একটা ভিন্ন দেশের অঙ্গ। গোয়ালপাড়া আজকে বাঙালিদের আর অতটা ইয়ে নেই, তাদের শক্তি নেই এতটা। যে কোনো কারণেই হোক, আসামের প্ররোচনাই হোক, কিংবা ওখানকার স্থানীয় বাসীদের জন্যই হোক, কিংবা বাঙালিদের অনীহার জন্যই হোক, আজকে গোয়ালপাড়া কিন্তু অতটা বাঙালি প্রধান নয়। তাহলে রইল কোথায়? তাহলে একমাত্র কাছাড় জেলা, বরাক উপত্যকা, এটা হচ্ছে আদিম, এবং এখানে কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তনটা কিভাবে? পরিবর্তনটা হচ্ছে জনসংখ্যার। গোয়ালপাড়াতে জনসংখ্যা বাঙালির কমে গেছে, অন্য জাতের বেড়ে গেছে, অসমীয়াদের বেড়ে গেছে, পার্বত্যদের বেড়ে গেছে। তো সেই সুবাদে ওই দুটো জেলা বাদ দিলে শুধু বরাক উপত্যকাই একটা জায়গা, যেখানে 1960 সালে, যেটা বাঙ্গাল খেদা, যেন ইতিহাসের একটা বিশাল অঙ্গ, আমরা জানি না কতজন লোক মনে রেখেছে এই বঙ্গাল খেদা যে আন্দোলন হয়েছিল, সেখানে একতরফা, আমি বলবো আবার, একতরফা বাঙালিদের হনন করা হয়, রক্তে ভরে গেছে ব্রহ্মপুত্র উপত্যকা, কিন্তু সেখানে বাঙালি কিন্তু তার সুবিচার পায়নি। কাছাড় রুখে দাঁড়িয়েছিল, তার পরিবর্তে 11 জন শহীদ হলো, আরো কত লোক আরো সংসার ওদের পরিত্যাগ করতে হলো, আর কাছাড় ছেড়ে অনেকে চলে গেছেন, এটাও জানা যায়। কিন্তু কথাটা হলো যে আমরা এই ভাষাকে নিয়ে যেটা আমরা গর্ব করি, আমরা সেটাকে কতটা নিয়ে যেতে পেরেছি। আজকে আমি যে শহরের কথা, যেখানে আমি বসে আছি, শিলং শহর, এই শিলং শহরটা দেখুন, এটা ব্রিটিশ এবং বাঙালির দ্বারাই তৈরি হয়েছিল। ব্রিটিশ একা তো করতে পারবে না, নিয়ে এসেছিল বাঙালিদেরকে, যার জন্য বাঙালি অফিসাররা, বাঙালির অধিকর্তা,
বাঙালির যারা সরকারি চাকুরি করতে এসছেন সবাই বাঙালি ছিল। সেখানে এইটা খুব ইম্পর্টেন্ট কথা, খুব গুরুত্বপূর্ণ কথা যে অসমীয়ারা সেই সময়ে কিন্তু অনেক পিছিয়ে ছিল। আজকে অসমীয়ারা অনেক অগ্রগতি করেছে, পড়াশোনায় বিদ্যা বুদ্ধিতে অনেক এগিয়েছে। কিন্তু তখনের কথা চিন্তা করে দেখুন, যখন ব্রিটিশ 1874 এ বাঙালিকে আসামের সঙ্গে জুড়ে দিয়েছিল, তারপরে স্বাধীনতা পর্যন্ত এইভাবেই চলেছে। বাঙালিরা প্রাধান্য পেয়েছে যুক্তিযুক্ত কারণে, এবং সেখানে ওরা অতটা দাঁত ফোটাতে পারেনি। সে রাজনীতিতে হলেও আপনি দেখবেন যে সিলেটের লোকেরা আসাম বিধানসভায় খুব প্রতিভাবান লোকেরা বিধানসভায় ছিলেন, যাদের সামনে কেউ আসতে পারতো না। বসন্ত দাস বলেন, বৈদ্যনাথ মুখার্জি বলেন, আরো অনেকে আছেন যারা তখনকার দিনের যারা আসাম, অবিভক্ত আসামে যারা এই সিলেটের লোকেরা অনেকে, আব্দুল মতলিব মজুমদার, আমি কয়েকটা নাম বলছি যেগুলো আমার মুখে আসছে, এই মনে পড়ছে এই মুহূর্তে। আমি বলতে যেটা চাইছি যে বাঙালির যে প্রতিভা, বাঙালির যে ক্ষমতা, যার যে বিদ্যা, তার বুদ্ধি, তার দক্ষতা, তার সামনে অসমীরা দাঁড়াতে পারেনি, কেউ পারেনি। যার জন্য বাঙালির একটা বিদ্বেষ ছিল, বাঙালিকে ঘৃণা করতো ওই জন্যে, যে বাঙালি আমাদের চাকরি নিয়ে নিচ্ছে, আমাদের ভাষার উপরে বাংলা ভাষাটা চাপিয়ে দিচ্ছে। কারণ বাংলা ভাষা সবাই, এটা বিশ্ব বন্দিত বাংলা ভাষা, যে এর তুলনা খুব কমই হয়। আমি বাংলা ভাষা এই আসাম অঞ্চলে চালিয়ে দেবে বা এর উপর চেপে দেবে, যেটার প্রতিবাদ এবং তার বিরুদ্ধে আন্দোলন করেছে অসমীয়ারা নিজেদের সংগঠিত করে। আমরা কিন্তু বাঙালিরা তার কাউন্টার নেগেটিভটা দিতে পারিনি। আমাদের বিপরীত কথাটা, আমাদের কথাগুলো আমরা সঠিকভাবে বলতে পারিনি। আমরা বিক্ষিপ্তভাবে বলেছি, কিন্তু তার কোনো ফল হয়নি। আমরা এক হয়ে আমরা করতে পারিনি। আমি বলতে চাই যে দেখুন, ভারতবর্ষের এই যে আমাদের এই সাবকন্টিনেন্টের যদি আমরা এই রাজনীতির পটভূমিটা যদি দেখি আমরা, আচ্ছা দেখবেন আমরা এই বাংলাদেশের কথাটাই ধরি না কেন, বাংলাদেশ আরম্ভ হলো পাকিস্তান চাপিয়ে দিচ্ছে উর্দু এবং তাদের সংস্কৃতি বাঙালির উপরে। বাঙালির গর্বের উপরে হাত পড়ার পরে বাংলাদেশের লোকেরা দাঁড়িয়েছে একসঙ্গে, লড়াই করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং যার ফলে আজকে বাংলাদেশ তৈরি হয়েছে। এবং বাংলার একটা, এবং বাঙালিদের স্বাভিমান আমি বলবো অনেক বেড়েছে, যে আমরা লড়তেও জানি। আমি মনে করি যে আজকের যে পরিস্থিতি রাজনৈতিক, কারণ আমি একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এটা দেখতে হবে, এটা শুধু ভাষার ব্যাপার নয়, সামাজিক ব্যাপার নয়, রাজনীতিও আছে এখানে। আমরা যখন আজকে ভুলে হোক বা যে সঠিক কারণেই হোক, আমরা কিন্তু ভাষাটাকে এখন আর প্রাধান্য দিচ্ছি না। চিন্তা করে দেখুন, বুকে হাত রেখে যদি বলতে হয়, ভাষাটা এখন যেন একটু পেছনে চলে গেছে। আমার এই জায়গাতে আমাকে একটু চিন্তায় ফেলে যে আমরা যেটা নিয়ে আরম্ভ করেছিলাম তার থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি, এবং এখান থেকে আমরা কিভাবে বেরোবো। আমার মনে হয় এইসব আলোচনা দিয়ে আমাদের মধ্যে সেই এক ঐক্যবদ্ধতা একটা আনার চেষ্টা, বা এক জায়গায় আমাদেরকে করার একটা প্রয়াস করার খুব দরকার আছে। আমাদের সঞ্চালিকা শুরুতে একটা কথা বলেছেন, শহীদের শহর শিলচর। আমার খুব ভালো লেগেছে, আমার প্রাণে সেটা খুব নাড়া দিয়েছে। এই শহীদের শহর শিলচরকে আমরা যারা উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য জায়গার যারা বাঙালিরা, আমরা তাকিয়ে থাকি শিলচরের দিকে, কারণ শিলচরই হচ্ছে একমাত্র জায়গা, বাঙালির গড় এটা। এবং এখান থেকে কত প্রতিভাশালী লোকেরা বেরিয়েছেন, এই তপোধীর বাবু মতো অনেক লোক আছে, জ্ঞানী গুণী লোকেরা, বিদ্যায় বুদ্ধিতে, লেখাপড়ায়, খেলাধুলায়, আপনি যে কোনো লাইনে বলেন, গান বাজনায় প্রচুর ওদের প্রতিভা, এবং সেটা স্বাক্ষর রেখেছেন তারা। আমি বলি, একজন উত্তর পূর্বাঞ্চলের বাঙালি হিসাবে আমি বলতে চাই যে আমরা শিলচর, বরাক উপত্যকার দিকে তাকিয়ে থাকি, বরাক আমাদের পথ দেখাবে কিনা। কিন্তু এই
শহীদের শহর শিলচরে আমি কয়েকটা জিনিস লক্ষ্য করছি, যে একটা দাবি উঠলো যে শিলচরের রেল স্টেশনের নামটা পাল্টে এটাকে করা হবে শহীদ স্মরণ রেলওয়ে স্টেশন। এই একটা ন্যায্য দাবি, আজ অব্দি এটা গ্রহণ হলো না। না বরাক উপত্যকার লোকেরা এটাকে আরেকটু জোর দিয়ে এগিয়ে নিয়ে যেতে পেরেছেন, না ভারত সরকার কিংবা আসাম সরকার এটার প্রতি সহানুভূতি দেখিয়েছে। এটা ছোট্ট বিষয়, এটা একটা রেলওয়ে স্টেশনের নাম পাল্টাতে যদি আমরা না পারি, আর যখন আজকের যারা সত্তাধীন দল রয়েছেন আসামে কিংবা দিল্লিতে, তাদেরই দলের প্রতিনিধি শিলচর থেকে যাচ্ছেন লোকসভায় কিংবা আসামের বিধানসভায়, তারা যদি এই ব্যাপারে ফলপ্রসূ না হন, তাহলে আমরা আশা কি করে করতে পারি? আমাদের একটা ঐক্যবদ্ধভাবে একটা আমি বলবো যে একাগ্রতা নিয়ে কাজ করার যে প্রচেষ্টা, সেটা আমি এখনো দেখতে পাইনি। বাঙালি আছে, চায় করতে, কিন্তু এগোতে পারে না, কারণ আমাদের পেছনে কোনো শক্তি নেই। আমি এই সুযোগে একটু বলে রাখি, একটা কথা আমি আরেকটা বলতে চাই, যে এই আসামের যে বিদেশি খেদা, বাংলাদেশি বলে, সব বাঙালি, হিন্দু হোক মুসলমান হোক সবাই বাংলাদেশি, এই তাদেরকে খেলাবার জন্য যে নানা রকমের চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের একটা ফল হচ্ছে যে ডিটেনশন ক্যাম্পে আজকে আসামের অনেক ব্যক্তিরা আছেন যারা কাগজপত্র দেখাতে পারেননি, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এই ডিটেনশন ক্যাম্পের জন্য আমরা, এবং ডি ভোটার একটা শব্দ যেটা সংবিধানে নেই, বিশ্বের কোথাও নেই। ডি ভোটারটা হচ্ছে ডাউটফুল ভোটার, যাদের নাগরিকত্ব সম্বন্ধে একটু সন্দেহ আছে, তাদেরকে ডি ভোটার করে দিয়েছে, অর্থাৎ আপনি ভোটদান করতে পারবেন না। এই বিষয়টা নিয়ে আমি একবার গিয়েছিলাম, যখন আমি বিধায়ক ছিলাম, আমি গিয়েছিলাম, এই অভিজ্ঞতাটা আমি বলতে চাই, আমি না বললে আমার তৃপ্ত হব না। আমি গিয়েছিলাম প্রথমে দিল্লিতে, হোম মিনিস্ট্রিতে, ইলেকশন কমিশনে। আসামের আর 2-3 জন লোক ছিলেন, একজন আইনজ্ঞ আর আরেকজন বাঙালিকে ভালোবাসেন এরকম এক লোক। আমরা 3 জন গিয়েছিলাম, হোম মিনিস্ট্রি, ইলেকশন কমিশন, এবং তারপরে ওখানে যখন হোম মিনিস্ট্রি থেকে বললেন যে গত 35 বছর ধরে আমি এই জয়েন্ট সেক্রেটারি হোম নর্থ ইস্টার্ন অ্যাফেয়ার্স, উনি বললেন 35 বছর ধরে আমি এই ডিপার্টমেন্টে আছি, আজ অব্দি বাঙালির জন্য কেউ আসেনি। আমার কথাটা কত কানে বাজছে এখনো, যে বাঙালির হয়ে কেউ আজ পর্যন্ত দিল্লিতে গিয়ে বলেনি হোম মিনিস্ট্রিতে আমাদের একটা কথা আছে, বুকের ব্যথা আছে, আমাদের একটা দাবি আছে, সেই দাবিগুলো আমরা বলতে পারিনি। এবং ভদ্রলোক তখন বললেন আমাদেরকে যে এটা একমাত্র করা সম্ভব যদি আপনারা পার্লামেন্টে একটু হই হই করতে পারেন। তখন ছিল তৃণমূল কংগ্রেস, আজকে যারা পশ্চিমবাংলার সত্তায় এসছেন, তারা ছিলেন বিরোধী পক্ষ পার্লামেন্টে। আমরা তখন ছুটে এলাম কলকাতায়, এসে দেখা করলাম তৃণমূলের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে, সিপিএম এর নেতৃত্বের সঙ্গে। আমরা খুব নিরাশ হয়ে ফিরলাম যে আসামের বাঙালি, আমরা কেন যাবো ওটাতে নাক গলাতে? আসামের বাঙালি আমাদের কি দিয়েছে? আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমাদের সেই বাঙালির আনা বা বাঙালির প্রতি বাঙালির যে একটা দায়িত্ব, উত্তরদায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা দেখতে পাই না কোথাও। সব জায়গায় একটা অনীহা। আমি তো বেশ ভালো আছি, আপনি আপনার জিনিসটা দেখুন। এই করলে হবে না। বাংলাদেশে বাঙালিরা ভালোই আছে, পশ্চিমবঙ্গের বাঙালিরা হয়তো ভালোই আছে, কিন্তু এই আমরা ভালো আছি তাহলে তো হবে না। এটা এক হতে হবে। আমাদের ভাষাটাই আমাদেরকে এক করে রাখে। কাজে আমার বক্তব্য হচ্ছে যে এখানে একটা বিরাট একটা মানসিক পরিবর্তন না হলে বাঙালির আমি কোনো আশা দেখছি না, অন্তত যেখানে আমরা খুব সংখ্যা লঘিষ্ঠ, আমাদের সংখ্যা যারা আমরা খুব কম, আমরা বাঁচতে চাই। এই শিলং শহরে দেখুন, বাংলা সাবজেক্ট, আজকে পড়াশোনা স্কুলে বাংলা পড়া হয় না, আজকে কলেজগুলো বাংলা বিভাগ বন্ধ হয়ে গেছে।
কারণ বাঙালির ছেলেমেয়েরা বাংলা পড়েন না। আপনি বললেন যে প্রজন্মটা, এই প্রজন্মের লোকেরা কিভাবে দেখছে 61 তো গুলিয়ে গেছে, কোথায় গেছে তার কোনো ইয়ত্তা নেই। আজকে এখানে এটা হচ্ছে বাঁচার লড়াই, এই একটা নতুন প্রজন্মের বাঁচার লড়াই। এই বাঁচার লড়াইয়ে বাংলা ভাষাটা কতটা জায়গা নেয় আমার মতে খুব কম, খুব কম। বাঙালি বাড়ির পরিবারগুলোতে বাংলা ভাষা কেউ পড়ে না, ইংলিশ পড়বে, অল্টারনেটিভ ইংলিশ পড়বে, হিন্দি পড়ে, কারণ এই দুটো ভাষাই ভারতবর্ষে বেশি চলে। তো মা বাবারা বাংলা বাঙালিদের বাংলা শেখাবে না, তাহলে ছেলেমেয়েরা শিখবে কোত্থেকে? তো আমার ধারণা যে আমরা এই যে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে গেলে অনেক প্রয়াস করতে হবে। আমি এই সুযোগে আরেকটা কথা বলে নিতে চাই, তারপরে আপনি হয়তো অন্যদেরকে ডাকতে পারেন। আমি দেখেছি এখানে উত্তর পূর্বাঞ্চলে যখনই কোনো ভাষাগত গোষ্ঠীর বিরুদ্ধে কোন রকম অন্যায় অবিচার হয়, যেমন আমি দেখেছি 1960-এর দিকে একবার গৌহাটিতে ব্যবসায়ী সম্প্রদায়, রাজস্থানের মারোয়াড়িদের বিরুদ্ধে একবার খুব আন্দোলন শুরু হয়েছিল, ওদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ওদের মারধর করা হয়েছিল। রাজস্থান থেকে মোহনলাল সুখাডিয়া চিফ মিনিস্টার, উনি এসে মারোয়াড়িদের পাশে দাঁড়িয়েছিলেন। বিহারিদের বিরুদ্ধে যখন আন্দোলন হয় আসামে, যে আসামে বিহারি ভরে গেছে, এদেরকে তাড়াতে হবে, ওদের মারধর করা হয়, তখন কে দাঁড়িয়েছিলেন? তখন লালু প্রসাদ যাদব এসে দাঁড়িয়েছিলেন। আমি বলতে চাই যে আজকে বাঙালিদের যে এর প্রতি এত অনীহা অবিচার, এবং তাদের সঙ্গে তো তখন পশ্চিমবাংলা থেকে কেউ আসে না, আমাদের পার্শ্ববর্তী রাজ্য হয়তো বাংলাদেশ বলবে যে এটা বিভিন্ন দেশ, ভিন্ন দেশ, আমরা এখানে নাক গলাবো না, সেটা বলতেই পারে, কিন্তু বাঙালি হিসেবে আমাদের বলার অধিকার আছে যে বিশ্বের কোন জায়গায় যদি বাঙালির প্রতি অনিচার অবিচার হয়, অনাচার হয়, তাহলে তার বিরুদ্ধে কথা বলার বা তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আমাদের অধিকার রয়েছে। আমি বলি যে আমার সেই অধিকারটুকু আমরা কখনো লাগাইনি, কাজে লাগাইনি, এবং ভারত কেন বিশ্বের অন্য জায়গায় আমি দেখেছি যে যেখানেই বাঙালিরা এগিয়ে আসেন, সবাই যেন এগিয়ে আসেন না। বিদেশে আমাদের এখানে আসাদ চৌধুরী মহাশয় আছেন ওখানে ভ্যাঙ্কুভারে, উনি জানবেন, নিশ্চয়ই বলবেন কথাগুলো, যে বিদেশেও বাঙালি যেন এক হয় না। এই জন্য বলেছি, সঞ্জীব চট্টোপাধ্যায় বলেছিলেন যে বিদেশে বাঙালি মাত্রই সজ্জন। আমার এখন মনে হয় যে সঞ্জীব বাবু কি ঠিক বলেছেন কিনা সেটাও একটু ভাববার ব্যাপার, কারণ বিদেশেও যেন আমরা এক হতে পারি না। তো এই যে একটা অনীহা নিজের জাতির প্রতি, নিজের ভাষার প্রতি, আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি, আমার মনে হয় এটা নিয়ে খুব চিন্তা করা দরকার। আজকের এই ছোট্ট অনুষ্ঠানে হয়তো আমরা সব কথা বলতে পারবো না, একদমই তাই। হ্যাঁ, সেখানেই আমরা সেই প্রসঙ্গেই আসবো যে সেদিনের ঘটনাতে একটু আমরা স্মৃতিচারণা করি। সেখানে বলা হচ্ছে একটা প্রসঙ্গে যে হাজার হাজার মানুষ শিলচর স্টেশন দখল করে নিল। ভোরের ট্রেনে নাকি একটু টিকিট বিক্রি হয়নি সেদিন। সেদিনে সেই আত্মপ্রতিষ্ঠার লড়াই, ভাষার প্রতি প্রবল টান, সেটাকে বাঁচিয়ে রাখতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, যেটা আমরা মানস চৌধুরী মহাশয়ের কাছ থেকে শুনলাম। আমি সেই বিষয়টাকে, সেই দেশ টেনে আমি আশা চৌধুরী মহাশয়ের কাছে যাব, যে সেটাকে বাঁচিয়ে রাখতে, সেই লড়াইয়ের আগুনটা জ্বালিয়ে রাখতে চাইতে আমাদের বাংলাকে আরো উপরে, অনেক উপরে তোলার জন্য, বুকের গভীরে তার প্রতিষ্ঠা দেওয়ার জন্য এই যে প্রজন্ম, যেটা যুব শক্তি বা আমাদের ছাত্র দল যারা যুবক যুবতী কিশোরী, তাদের মধ্যে একজন সাহিত্যিক হিসেবে, একজন কবি হিসেবে, একজন শব্দ শৈলিক হিসেবে আপনি কি বলছেন? কিভাবে তাদের এই সাহিত্যের মধ্য দিয়ে সংযোজন করে তাদেরকে এগিয়ে আনা সম্ভব বা তাদের উজ্জীবিত করা সম্ভব, এই বিষয়টা একটু আলোচনা করবেন এখন শ্রদ্ধেয় আশাদ চৌধুরী মহাশয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত অভিভূত হয়ে ডক্টর তপোদীপ বাবুর এবং মানস চৌধুরী বাবুর কথা শুনছিলাম, এবং এর বেশ কিছু ব্যাপার আমরা আগেই জানতাম। এটা আমি একজন বুলবুলের বইটি পড়েছি আগে, এবং আমি যখন যাই শিলচরে আমার জানার সুযোগ হয়েছিল, এবং আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা আমি শহীদদের প্রতি জানিয়েছি। এবং আমি এখনো বাংলা ভাষার উপর যত আলোচনাই হোক, এই অন্তর্জালের কল্যাণে
বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কথা বলতে হয়, তখন আমি ৩টি শহরের কথা বলি। ঢাকার কথা বলি, শিলচরের কথা বলি এবং ভ্যানকুভারের কথা বলি। শিলচর ও ইশারাটা পরিষ্কার, মানসবাবুর কথাও পরিষ্কার। তপোদিত্য ওখানে এসে ছেড়ে দিয়েছেন, পরে বলবেন হয়তো। শিলচরের ব্যাপারটা খুব জানাজানি হয়নি। বাংলাদেশে হয়নি কেন? এটি আমরা অনুমান করতে পারি যে কেন হয়নি। তার কারণ হচ্ছে, যেকোনো কারণেই হোক না কেন, আসাম থেকে যখন বেশ কিছু শরণার্থী বাংলাদেশে, সেই পাকিস্তানি আমলের বাংলাদেশে ফিরে এলেন এবং এ এ মাওলানা ভাসানী বিশেষ করে যে ভূমিকাটা নিয়েছিলেন, সিলেট আ বাংলাদেশে যুক্ত হবে কি হবে না, সেই সময় মাওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আ আ আমাদের যে ভাষার আত্মীয়তা, আজকে যে আমরা বসছি কথা বলছি, এ তো ভাষার আত্মীয়তার জন্য। এ তো আমাদের উপায় নেই। এই ভাষা ছাড়া তো আমি চিন্তা করতে পারছি না, ভাবতে পারছি না, স্বপ্ন দেখতে পারছি না। স্মৃতি আমার এই ভাষাকে কেন্দ্র করে। আজকে খুব স্বাভাবিকভাবেই এই কথাগুলো মনে আসে। কেন বাংলা ভাষা হয়েছিল? দুজনেই খুব সুন্দর, অল্প কথায় দারুণ ইশারা করলেন এবং খুব সত্যি ইশারা। বাঙালি মুসলমান নিজেরাও বা বাঙালি হিন্দু যারা একটু বনেদি, যারা শিক্ষিত, তারা বাংলা ভাষাকে কখনোই নিজের বলে ভাবেননি। এ তো বেশি দিনের কথা না, খুব বেশি দিনের কথা না। অষ্টাদশ পুরাণ, রামের চরিত বাংলায় শুনলেও রৌরব নরকে যাবে। আর বাংলা ভাষায় তো বলার অপেক্ষা রাখে না। এটা বলতে খুবই খারাপ লাগে যে ১৫৮৮ মধুমালতী লিখলেন মোহাম্মদ কবির। তিনি পরিষ্কার বললেন, "মোহাম্মদ কবিরে কহে ষোড়শ পাঞ্চালী, আছিল ফার্সি কিতাব করিল হিন্দুয়ানি।" অর্থাৎ বাংলা ভাষাটাই হিন্দুয়ানি। কাজেই এই কথাটা যখন জিন্নাহ বললেন যে কাফেররা বাঁদিক থেকে লেখে, মুসলমানরা ডান দিক থেকে লেখে, তখন এক ধরনের সেন্টিমেন্ট এসেছিল এবং তপোধীর বাবু অত্যন্ত শান্তভাবে ইতিহাস বিশ্লেষণ করেছেন বিনা উত্তেজনায়। কিন্তু আমি যখন আলোচনা করি তখন আমি মাঝে, মাঝে গোপন করতে পারি না আমার আবেগটাকে। ১৯০৫ এ যখন বঙ্গভঙ্গ হলো, ১৯০৮ এ ক্ষুদিরাম, আগস্ট মাসে ক্ষুদিরামের ফাঁসি হলো। নিশ্চয়ই আমাদের মনে আছে। এবং ক্ষুদিরামের শেষ কথাটি ছিল, আমার কাছে এখনো বিস্ময়ের মনে হয়। উনি জল্লাদকে জিজ্ঞেস করছেন যে, "মোমবাতি মা আ দড়ির ভিতর মোম লাগিয়েছো কেন?" এই ক্ষুদিরামদের পাওয়া গেল না ১৯৪৭ এর পরে। কোথায় গেলেন ক্ষুদিরামরা? ১৯১১ তে বঙ্গভঙ্গ রোধ হলো ঠিকই, কিন্তু দিল্লিতে চলে গেল রাজধানী এবং সেই রাজধানীতে বাঙালির কতটুকু প্রতাপ থাকলো কি থাকলো না, সেটা নিয়ে আমি আলোচনা করব না। বেঙ্গল এবং পাঞ্জাব ভাগ হবেই। নেহরু, প্যাটেল, আজাদ এদের তো একেবারে দাবি ছিল এটা। এটা শ্যামাপ্রসাদ মুখার্জি পরিষ্কার করে বললেন যে, "আমি আ অনশন করে আত্মহত্যা করব। বেঙ্গল ভাগ হতেই হবে।" ওই যে ব্যাপারটা, আমাদের বর্ণমালা ভাগ হয়নি। আমাদের চর্যাপদ, আমাদের শ্যামাসঙ্গীত, আমাদের কীর্তন ভাগ হলো না। আমাদের বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ভাগ হওয়ার চিন্তাও করতে পারল না এটা। এবং বাংলাদেশে এটা সম্ভব হলো ৫৪.৬ জনের মাতৃভাষা বাংলা আর ৬.৪ এর মাতৃভাষা ছিল উর্দু। সেখানে উর্দু চাপিয়ে দেওয়া হলো। রবীন্দ্রনাথ কি? রবীন্দ্রনাথ বাংলা পাকিস্তানের ইডিওলজির সঙ্গে সাংঘর্ষিক। নজরুলের কাব্যে কুফরি কালাম। আমি পাকিস্তানি আমলের একটা নিউজেরটা আমি বলতে, বলতে প্রায় মুখস্থ হয়ে গেছে। ২ টি লাইন বলছি। রেডিও পাকিস্তানের করাচি কেন্দ্র থেকে বেরোচ্ছে। পিছলে এতোয়ার খান আব্দুল গাফার খাঁ লড়কা গ্রেফতার হয়েছেন। হুকুমতে হায়দ্রাবাদ, হুকুমতে পাকিস্তানের খিলাফে জং ও জিহাদের ইরাদা করেছেন।
এখানে হয়েছেন, করেছেন, আর সম্বন্ধ পদের র চিহ্নটি ছাড়া একটি অক্ষর তো বাংলা না। কাজেই বাংলা ভাষা বাঙালিকে বাংলাদেশের এই এবং বদরুদ্দীন ওমর সাহেব যথার্থ বলেছেন যে কি মুসলমানের গৃহে প্রত্যাবর্তন। শুধু ভাষা আন্দোলনের ইতিহাস লেখেননি, মূল মানসিকতায় স্পর্শ করার যোগ্যতা রেখেছিলেন অত বড় পণ্ডিত। এবং স্বাভাবিকভাবে আজকে আমরা এক হতে পারছি না, একদম কি পারছি না? এই প্রশ্ন তো আমার থাকবেই, থাকছেই। আজকে যখন ভারতে নির্বাচন হলো, ৩৪ বছরের কমিউনিস্ট পার্টি একটি সিট পায় না, এবং ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এরা প্রায় ডেইলি প্যাসেঞ্জারি করার পরেও পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক রাজনীতিকেও বুড়াঙ্গুল দেখাতে পারল। একেবারে উড়িয়ে দেওয়া যায় না কথাটা। আজকে আমাদের আত্মীয়তা তো এই বাংলা ভাষা কেন্দ্রিক, এই আত্মীয়তা তো বাংলা সংস্কৃতি কেন্দ্রিক, এবং বাংলা সংস্কৃতি, বাংলা ভাষা অনেক কিছুর মিলনে গড়ে উঠেছে আজকে। অনেক চিন্তার ফসল, অনেক ভাবনার ফসল। আমরা চাই বা না চাই, একটা প্রযুক্তি আমাদেরকে অনেকখানি কাছে এনেছে। যদিও কোভিড আমাদের বিশ্বময় একেবারে পৃথিবীর গভীরতর অসুখ এখন। এটি না বলে উপায় নেই আমাদের এখন। আসলে পৃথিবীর অসুখ। সুস্থ চিন্তা, শুভ চিন্তা। আমাদের রবীন্দ্রনাথ যখন 1961-তে আমরা যখন শতবর্ষ করি, আমরা আমি পরবর্তীকালে দুজন বিখ্যাত ব্যক্তি আমাদের সহপাঠী পঙ্কজ ভট্টাচার্য, রাশেদ খান মেনন, হুম? আমরা লাঠি হাতে পাহারা দিয়েছিলাম এই জন্যে যে রবীন্দ্রনাথের নৃত্যানুষ্ঠান হবে। আমার তখন ছিল ইস্কান্দার মির্জা হল, পরবর্তীকালে এটা এখন অন্য নাম হয়েছে। তো এখানে হবে, আমরা লাঠি দিয়ে পাহারা দিয়েছি কেন? যে পুলিশ এবং এসে ভেঙে দেবে, আমাদের অনুষ্ঠান করতে দেবে না। সঞ্জিদা খাতুনকে কতবার বদলি করেছে, তিনি সরকারি কর্মচারী ছিলেন, অধ্যাপক ছিলেন, কতবার বদলি করেছে। মুনসিরুদ্দিন সাহেবকে কতবার বদলি করেছে। আমরা এগুলো মানে এগুলো পেছনে, এবার আমি বলবো তপোদীপ বাবু নিশ্চয়ই চিন্তা করবেন, মানস চৌধুরীও চিন্তা করতে পারেন, ইমাদুদ্দিন বলবো তো করবেনই। দুর্ভাগ্যবশত শিলচরের আন্দোলনটা রাজনৈতিকভাবে দাঁড়ায়নি, যে ইশারাগুলো মানস চৌধুরী চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। যে বিধায়ক বলি অথবা সংসদ বলি, লোকসভা বলি, যে পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরাও এদিকে তাকাননি। বাংলাদেশ সম্পর্কে তিনি একটু হাল ছেড়ে দিয়ে বললেন যে এ ব্যাপারে নাই বা বললাম, এরকম একটা ভাব একটা। আসলে তাই, শিলচরের ব্যাপারে আমাদের কষ্ট কম ছিল না, কিন্তু বাংলাদেশে এটি প্রচারই হয়নি। সেলিনা হোসেন লিখেছেন একটা কিছু, ইমাদুদ্দিন বুলবুল আমাকে দিয়ে লেখানোর চেষ্টা করেছেন, আর আমার তো স্মৃতিশক্তি একবারেই জঘন্য, আমি আর সাহস পাইনি। এখন তো তবু একটু নোট ফোট রাখি, আগে এগুলো রাখার অভ্যাস ছিল না। লেখা উচিত ছিল। ভ্যাঙ্কুভার কেন? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভ্যাঙ্কুভারে কেন হলো? এটা লন্ডনে কেন হলো না, যেখানে অনেক দিন ধরে বাঙালি আছেন? আমেরিকায় কেন হলো না, যেখানে অনেক দিন ধরে বাঙালি আছেন, ভারতীয়রা আছেন, অনেক বছর ধরে? হলো এই জন্য যে কানাডা মাল্টিকালচারালিজমটাকে তারা সমাজ গ্রহণ করেছে, রাজনীতি গ্রহণ করেছে, সংবিধান গ্রহণ করেছে। বাংলা ভাষাকে যারা শেখায় তাদেরকে আর্থিক সহায়তা পর্যন্ত করে কানাডিয়ান সরকার। এখানে বাধা দেওয়ার কেউ নাই। বাংলাদেশে যেমন, বাংলাদেশে এগুলি আপনারাও জানেন, আমি এটা নতুন করে কি বলবো। 1971 সনের অগস্ট মাসে জর্জ হ্যারিসন, রবিশঙ্কর, আলী আকবর খাঁ এরা যখন বাংলাদেশ কনসার্টটা করে, কনসার্ট ফর বাংলাদেশ করলেন, সেখানে এক বাঙালিরই জামাতা এবং ছেলে আলী আকবর খাঁ এবং রবিশঙ্কর দুজন ছিলেন। এবারে বাংলাদেশে
যে তুলকালাম কাণ্ড করলো হেফাজত, তারা ভাঙলো কোনটা? ওস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের নামে যে প্রতিষ্ঠানটি আছে সেটা ভাঙচুর করেছে, শিল্পকলা একাডেমি ভাঙচুর করেছে, এবং সংস্কৃতি চর্চাকে আমাদের দেশে মৌলবাদীরা এখন ইসলাম ধর্মের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রচার করছে, এবং এটি রাজনৈতিক প্রশ্রয় পায়। এই মৌলবাদও আমার দৃঢ় বিশ্বাস রাজনৈতিক প্রশ্রয় না পেলে কখনোই আমাদের সামনে দাঁড়াতে পারবে না। সাধারণ বাংলার সাধারণ মানুষ অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধে বিশ্বাস করে, আকাশ থেকে আসেনি। হাজার বছরের বাঙালির এটি সাধনা, আমরা সেই জায়গায় গেছি। ইংরেজরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করেছে, তার সে আমি সেটা ইশারা দিলাম যে 1905-এ কার্জন যেটা করেছেন নেহেরু জিন্না সেটাই খুব আদরের সঙ্গে মেনে নিয়ে করেছে, এবং তার ফলে কি হয়েছে? কেউ ফাঁসির দড়িতে ঝোলেনি, কিন্তু হিন্দুর হাতে মুসলমান মারা গেছে, মুসলমানের হাতে হিন্দু মারা গেল। দেশ ছেড়ে তারা ওখানে চলে গেলেন, ওখান থেকে তারা আমাদের দেশে চলে এলেন। এই যে কি বলবো, গৃহহীনতা, এগুলো পড়ার জন্য কামু আর ছাত্রে পড়ার দরকার হয় না। বাঙালির থেকে ভালো করে তাকালেই আমাদের এই দিকটা তার চেনা হয়ে যাবে। হ্যাঁ, এটি আমি মানি, এটা আমি মানি। বাংলাদেশের সারগাম যখন হয়, কলকাতায় যখন সারেগামা হয়, তখন স্বাভাবিকভাবে বাংলাদেশ উন্মুখ থাকে যে কে প্রথম হয়, কে সেকেন্ড হয়। ইভেন এখানেও তাই হয়, এক একটা সিরিজ দেখার জন্য অস্থির থাকে। কিন্তু বাঙালির ব্যাপারগুলো কি, একটি আমার মনে হয় না আমাদের রেডিও, আমাদের টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশন, ভারতের, হ্যাঁ আগরতলায় দেখে কিছু কিছু, হয়তো হাইলাকান্দি, করিমগঞ্জ, ওই বেল্টে বেল্টে কাছাকাছি জায়গায়, 24 পরগনায় দেখে কিছু, আমি জানি দেখে, যে এটা ভালো করে জানি 24 পরগনার কোনো কোনো জায়গায় দেখে। সব জায়গায় হয় না তো এটা, এগুলো তো অন্য ব্যাপার। এটা এই যে অন্য ব্যাপারটা, এই গিটটা কে খুলবে? কে খুলবে? সুভাষচন্দ্র বসুকে আমরা কি মনে রেখেছি? রাসবিহারী বসুর মতো অত বড় বিপ্লবীকে কি আমরা মনে রেখেছি? চিত্তরঞ্জন দাসকে কি আমরা মনে রেখেছি? সিমিলারলি বলতে পারি, শেরে বাংলাকেই বা কি কজনে মনে রেখেছে? কজন মনে রেখেছে? আজকে এই ছেড়ে দেমা কেঁদে বাঁচির মতো অবস্থা। আজকের দিনটা কোনো মতে যাক না আমাদের, না, একটা ভিশন থাকতে হবে, তো একটা স্বপ্ন থাকতে হবে। এই বাঙালির চোখে মুখে স্বপ্ন দেখেছিল পরাধীন ভারতে ডিএল রায়, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, পরাধীন ভারতের সম্ভব। আজকে যে আমরা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এই রবীন্দ্রনাথের হয়েছে, কখন হয়েছে? 1905-এর পরে এগুলি হয়েছে, তার আগে হয়নি কেন? ধাক্কা দিলেই পরে নড়বে। ওরা রাষ্ট্রভাষা উর্দু চাই বলার সঙ্গে সঙ্গে আমি বাংলা চাইলাম, তার আগে চাইতে কি কে মানা করেছিল? তার আগে চাই না কেন? আমি রবীন্দ্রনাথের ওই শিক্ষা তো আমাদের লাগবেই, বাধা দিলে বাঁধবে লড়াই, লড়তে হবে, এবং কেউ যদি না আসে, ওই একলা চলো রে, আমরা যাব। এবং আমরা পিছিয়ে পড়ছি কেন? বাংলাদেশে বাংলা ভাষার দুর্দিন আর কখনো হয়নি, এখন যা হচ্ছে। প্রমিত বাংলা প্রায় উঠেই গেছে, টেলিভিশনের নাটক, রেডিওর নাটক, আঞ্চলিক ভাষা চলছে, ধুমধারসে আঞ্চলিক ভাষা চলছে। এবং রেডিওতে, বিশেষ করে এফএম ব্যান্ডগুলোতে, ব্যাঙের ছাতার মতো এফএম ব্যান্ড, এবং সেখানে কি হচ্ছে, অনর্গল ইংরেজি মেশা বাংলা, এবং এটা হচ্ছে স্মার্টনেসের লক্ষণ। কিছু করার নেই তো। এই যে আত্মসম্মান বোধের অভাবজনিত কারণে আমাদের এই অবস্থা। আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের সবাইকে যদি বলতে পারতাম যে রবীন্দ্রনাথ যে বর্ণমালায় লিখতেন আমি সেই বর্ণমালায় লিখি, চণ্ডীদাস যে বর্ণমালায় লিখতেন আমি সেটা লিখি, ভারতচন্দ্র রায়, মুকুন্দ দাস যে বর্ণমালায় লিখতেন আমি সেই বর্ণমালায় লিখি, এই অহংকারের জায়গাটা কেন কেঁপে কেঁপে যাচ্ছে, বারবার কেঁপে কেঁপে যাচ্ছে? আমাদের এই জায়গাটাতে আমাদের আসতে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি তো পরিষ্কার বুঝি যে আমাদেরকে 72-এর সংবিধানে ফিরে যেতে হবে, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, মূল্যবোধ সম্পন্ন
মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশে আমাদেরকে ফিরে যেতে হবে, যেতেই হবে। রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদের সমর্থন নিয়ে এগুলি পার পেয়ে যাবে, এত সোজা না। অন্তত পশ্চিমবাংলা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই নির্বাচনটি, যে পার পাওয়া যায় না, সব সময় সব ক্ষেত্রে পার পাওয়া যায় না। ইতিহাসের দিকে আমি খুব আশা করব তপোদীপ বাবু কিংবা মানস বাবু নিশ্চয়ই এই বিষয়টাও বলবেন, যে শিলচরের যে প্রসারণটা ঘটলো না, প্রধানত আমার মনে হয় এর পেছনে খুব বড় রাজনৈতিক সংগঠন সেভাবে কাজ করেনি। ভাষা আন্দোলনের ক্ষেত্রে কি হয়েছে? ভাষা আন্দোলনের ক্ষেত্রে তো আওয়ামী লীগের জন্মই হয়নি 49 সনে। ভাষা আন্দোলনকে এগিয়ে নিয়েছে কারা? কমিউনিস্ট পার্টি, কংগ্রেস এবং গণতান্ত্রিক লীগ। এই তিনটি পার্টি সাপোর্ট দিয়েছিল 1949। এবং আমরা জানি, দুঃখ লাগে, এই লিয়াকত আলী খান বাংলাদেশের, যেটা বাবু বলছিলেন, যে শিলচর এই অঞ্চল থেকে, বরাক থেকে নমিনেশন নিয়ে বাংলাদেশ বিরোধিতা করেছে। লিয়াকত আলী খান একই কাজ করেছেন। লিয়াকত আলী খান পাকিস্তান গণপরিষদের সদস্য হয়েছে বাংলাদেশের কোটা থেকে। চৌধুরী খালিকুজ্জামান বাংলাদেশের কোটা থেকে হয়েছে, এবং এরা নির্দ্বিধায় বাংলাদেশের বিরোধিতা করেছে, বাংলা ভাষার বিরোধিতা করেছে, আরবি হরফে বাংলা লেখার চেষ্টা করেছে। এবং বাংলা ভাষায় আমি যে সংবাদটি পড়লাম কতক্ষণ আগে, আতাউর রহমান খান সাহেবের বইতে আছে, এটা পাকিস্তানের সেন্ট্রাল নিউজ। এটা চিন্তা করতে পারেন যে এই ভাষা কেউ বুঝবে না। বাংলাদেশের টেলিগ্রাম ফর্ম উর্দুতে ছাপা, মানি অর্ডার ফর্ম উর্দুতে ছাপা, এবং সবচেয়ে লজ্জাজনক যেটা লাগবে, টাকা 10 টাকা, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, 100 টাকার নোটে বাংলা অক্ষর ছিল না, এক সংখ্যায় অথবা কথায় এক ছিল না, ইংরেজিতে ছিল, এবং ওই উর্দু স্ক্রিপ্ট, ফার্সি স্ক্রিপ্টে ছিল। আমার নিজের চোখে দেখা, এগুলো নিজের চোখে দেখা। তো সেখান থেকে বেরিয়ে আসতে গিয়ে আজকে আমাদেরকে ওই কথাই বলতে হয়। সপ্তদশ শতাব্দীর কবি আব্দুল হাকিম বলেন, যে জন বঙ্গেতে জন্মে নিন্দে বঙ্গবাণী, সে জন কাহার জন্ম নির্ণয় ন জানে। আজকে আমরা আত্মপ্রতিষ্ঠা লাভের জন্য ভারতে তারা হিন্দি শিখছেন, ইংরেজি শিখছেন, এবং খুব ভালো ইংরেজি জানে। শিলং তো চমৎকার, বাংলাদেশের প্রচুর ছেলে পেলে ওখানে পড়াশোনা করে ওই ইংরেজিটা জানার জন্য। ভালো সাহেবদের মতো ফটফট করে ইংরেজি বলে। এবং আমাদের বাংলাদেশ হওয়ার পরে, পাকিস্তান হওয়ার পরেও মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স এবং ইকোনমিক মিনিস্টার যে কজন হয়েছেন সবই সিলেটের, এবং ফরেন মিনিস্টার ওই সিলেটের সব, এবং বড় বড় সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি তারাই। কেন? ইংরেজিটা ভালো জানতেন। তো আজকে আমাদেরকে ওই জায়গায় তো যেতে হবে। রবীন্দ্রনাথ কবে ওই জায়গায় চলে গেছিলেন? কবে? এরপর পারলাম না কেন আমরা? ভাগ হওয়ার জন্যে। এ নিয়ে কিছুদিন আগে কয়েকটা সিম্পোজিয়াম হয়েছে, আলোচনা হচ্ছে, ডিবেট হচ্ছে, যে ভাগ হওয়ার ফলে কি আমরা ভেঙে পড়লাম? হ্যাঁ, ভাগ হওয়ার তো একটা বড় ব্যাপার। ভাগ হওয়া মানেই তো আলাদা হয়ে যাওয়া। গুণটা যেমন যোগের ডাবল, ভাগ হওয়াটা তো বিয়োগের ডাবল, ডাবল আরো বেশি। আমরা ভাগ হতে ভালোবাসি। আমরা ভাগ হতে হতে কত আর ভাগ হবো? নিজের ছায়ার সঙ্গে কি ভাগ হবো একসময়? অনেক কথা বললাম, কিন্তু যে কথাটা বললাম, আমার এখানেও, এই টরন্টোতেও আমি কয়েকটা বাসায় যাই। আশ্চর্য হবেন, তপোদীপ বাবু একটু ভালো করে শোনেন, তারা কিন্তু কেউ পশ্চিম বাংলার না, কেউ রাজস্থানে চাকরি করেছেন, কেউ হয়তো ভোপালে প্রিন্সিপাল ছিলেন। এরকম কিছু মানুষের সঙ্গে আমাদের যোগাযোগ হয়, আমরা যাই, এবং তারা গেলে খুশি হন। হ্যাঁ, কিন্তু পশ্চিম বাংলার সঙ্গে যাদের, আমার ছেলের সঙ্গে খুব আড্ডা মারতো এক সময়, আমি বলি, কিরে তাদের সঙ্গে যোগাযোগ হয় না কেন? ওরা যোগাযোগ রাখেনি, আমরা রাখবো, কত আর রাখবো? একতরফা যোগাযোগ হয়। তাই তো, একতরফা কি যোগাযোগ হয়? এক পায়ে কি লাফ দেওয়া যায়? একটু ভাবতে হবে এই জায়গাটা, এই জায়গাটা ভাবতে হবে। একদমই তাই। আমাদের আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আশা চৌধুরী মহাশয়কে। কিন্তু আবেদন জানাই না, রবীন্দ্রনাথের আবেদন, বাঙালির ঘরে যত ভাই বোন, আমাদের একদম এক হওয়াটা মানে রাজনৈতিক ভাবে আমি বলছি না, চিন্তার ক্ষেত্রে,
সংস্কৃতির ক্ষেত্রে, মননের ক্ষেত্রে, ভাবনার ক্ষেত্রে এবং স্বপ্নের ক্ষেত্রে আমাদেরকে এক জায়গায় আসতেই হবে। আসতেই আসতেই হবে, একেবারেই তাই। আমি ঠিক এটাই জানতে চাইছিলাম যে সাহিত্যকে ভর করে, ভাষাকে ভর করে আমাদের এই জোরটাকে কিভাবে বাড়ানো যায়, সেই উত্তর আমি পেলাম। এই আগামী প্রজন্ম তারা কি ভাবছে সেটা আমরা বেশ কিছুটা ধারণা করতে পারলাম, কিন্তু তবু আমরা বলবো যে আমাদের রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের তো ভাগ হয় না, এরা ভাগ হয়নি, কখনোই তা হবে না। আমাদের ভাষা কখনো বিভক্ত হবে না। এই যে আত্মপ্রতিষ্ঠার লড়াই, আমি প্রথম থেকেই যে ভাষাটা ব্যবহার করছি, আমাদের ভাষা নিয়ে আমাদের হৃদয়ের যে এই কষ্ট, এই যাতনা, তো এটা লাঘব করার জন্য বা এর সত্যিকারের সম্মান জানাতে আমাদের সরকারি উদ্যোগে কেন কোনো আইন প্রতিষ্ঠা হলো না বা কোনো খসড়া তৈরি হলো না, সেই বিষয়ে একটু আমরা জানতে চাইবো। আমি আরো একবার বিষয়টা বলি যে যখন আসাদ চৌধুরী মহাশয় বলছিলেন যে শহীদ আমাদের ক্ষুদিরাম, তিনি জল্লাদকে জিজ্ঞেস করলেন রশিতে মোম দেওয়া হয়েছে কেন। সত্যি এক মুহূর্তের জন্য আমার চোখেও জল এসে গেছিল যে তারা কি সত্যি হারিয়ে গেল, তারা কি হারিয়ে যেতে পারে। আমার ভীষণ কষ্ট হচ্ছিল ওই লাইনটা শুনে যে আমরা এই শব্দগুলোর সঙ্গে, এই লাইনগুলোর সঙ্গে পরিচিত নই। এই এক একটা অনুষ্ঠান আমাদের উৎকর্ষ করবে, আমাদের একটু বাড়িয়ে দেবে, আমাদের প্রজন্মকে জানাবে যে জন্য কিন্তু এই ধরনের অনুষ্ঠানের খুব প্রয়োজন আছে। আমি নিশ্চয়ই আশা করব আমার দর্শক শ্রোতা বন্ধু সম্পৃক্ত হচ্ছেন, তারা জানছেন, আমার মতো তাদেরও বোধের জায়গা তৈরি হচ্ছে। আমি এবারে আসবো আমাদের সম্মানীয় অতিথি ইমদাদ হোসেন বুলবুল, আইনজীবী যিনি আছেন। তার কাছে আমার প্রশ্ন, তার কাছে আমার আকুতি বলা চলে যে এই বাংলা ভাষা, তাকে অবমাননা করলে আইনগতভাবে কোন রকম শাস্তির জায়গা আছে কিনা, শাস্তি ব্যবস্থা আছে কিনা, বা যদি নেই তা জোর করে করা হবে না কেন? আমরা আন্দোলন কেন করব না যে ভাষাকে ছোট করলে, ভাষাকে অবমাননা করলে তারা অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির প্রয়োজন আছে। এর কোনো উপায় আছে কিনা এটা আলোচনা করবেন আমাদের আইনজীবী ইমদাদ হোসেন বুলবুল মহাশয়। আমার নাম বলছে বারবার, আমার নাম হচ্ছে ইমাদউদ্দিন বুলবুল। ইমাদউদ্দিন নাম বুলবুল হচ্ছে মহাশয়। ইমাদউদ্দিন বুলবুল। ইমাদউদ্দিন বুলবুল মহাশয়। তো আমি আমার কথাগুলো বলি, প্রত্যেকেই তার নিজের মতো করে কথা বলেছেন, আমিও আমার মতো করে কথা বলবো। আমি প্রথমেই উচ্চারণ করব, সব ফাঁকি গড়ে আসে সব নদী, পুরায় জীবনের সব লেনদেন, তাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা চেন। আজ সকালের, মানে আমাদের এখানে সকাল, আসাদ ভাইয়ের এখানে রাত, যে এই আলোচনা হচ্ছে, যারা যোগ দিয়েছেন তারা প্রত্যেকেই তার জীবনের অভিজ্ঞতাগুলো বলছেন। আমরা সবাই এই মুখোমুখি বসে আমাদের কথা বলছি, এটা অনেক বড় প্রাপ্য। তো আমি খুব আশাবাদী মানুষ। আজকের পৃথিবীতে সবচেয়ে খারাপ খবর হচ্ছে যে ইসরায়েল প্যালেস্টাইনকে মেরে মেরে একদম সীমায় নিয়ে পৌঁছেছে। তো গতরাত আমি অনেক চিন্তা করলাম, আমি একটা আশা দেখলাম। সেই আশাটা হলো যে তারা এখন ইসরায়েলকে পাল্টা মার দিচ্ছে, আর কিছুদিন পরে তাদের যে মার দেওয়ার ক্ষমতা যেটা, সেটা অনেক বেড়ে যাবে। এবং কাল রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি ত্রিমূর্তি যে কথাগুলো বলেছেন খুবই মূল্যবান। সুতরাং আমি খুব আশাবাদী যে বৈজ্ঞানিকভাবে জিনিসগুলোকে দেখার আমি চেষ্টা করি। সুতরাং আমি আমার মতো বলছি, মানসবাবু বলেছেন যে বরাকবাসী ভাষা শহীদ স্টেশন কেন করতে পারলো না। আমার একটা অঘটন ঘটে গেছে যে আমার যে কোনো কারণেই হোক ব্যাটারিটা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আমি লাইন আউট হয়ে যাব। সুতরাং আমি যতক্ষণ চলে তারপর নতুন মোবাইল এনে আমি আবার সেট করব। তো
ভাষা শহীদ স্টেশন বরাকবাসী আদায় করেছে। এর জন্য কেন্দ্রীয় সরকার আসাম সরকারকে বলেছে যে এটা বানান কিভাবে হবে সেটা গেজেটে নোটিফিকেশন দেওয়ার জন্য। আসাম সরকার গেজেটে সেই নোটিফিকেশনটা দিচ্ছে না, সেই জায়গায় আটকে আছে। এবার যে নির্বাচন হলো সেই নির্বাচনে কংগ্রেস দল তাদের ইশতেহারে বলেছে যে তারা ক্ষমতায় গেলে করবে। তারা ক্ষমতায় যেতে পারেনি, যারা গেছে আমরা আশা করি যে তারা খুব শীঘ্র করবে। আর আইনের জবাবটা দিয়ে দেই, পরে আমি যখন আসবো আমার বাকি কথাগুলো বলবো। এর মধ্যে আমার মোবাইল চেঞ্জ করতে হবে। যে আইন করা যায় যেমন দোকানে লাগাতে হবে, বাংলা ভাষায় লাগাতে হবে, বা বাংলা ভাষাকে কেউ যদি অপমান করে তার জন্য এই শাস্তি হবে, এ ধরনের আইন করা যায়। কিন্তু এসব ক্ষেত্রে আইনের চেয়েও তার যেটা ইমপ্লিমেন্টেশন, যেমন আসামে আগামী বছর থেকে অথবা এবছর থেকে হায়ার সেকেন্ডারি যে কোর্স যেটা, সেখানে মাতৃভাষা বাধ্যতামূলক করা হয়েছে। এটা অলরেডি হয়েছে যে যারা ব্রহ্মপুত্র উপত্যকায় থাকবে তারা অসমিয়া পড়বে, এবং বড়োল্যান্ডে বড়ো পড়বে, বরাক উপত্যকায় বাংলা পড়বে। এট এনি কস্ট এই মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখবে। সুতরাং ভাষাকে বাঁচাতে হলে এ ধরনের যে মানসিকতা যেটা, সেটারও খুব বেশি প্রয়োজন। শুধু আইন না, আসাম সরকার যে আইন মানে যে কার্যক্রম নিয়েছে সেটা ভাষাকে বাঁচানোর জন্য খুব বেশি প্রয়োজন। আমি সেই সভায় ছিলাম, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সহসভাপতি হিসাবে। আমি তাদের বললাম যে যদি এভাবে করেন তো ছেলে মেয়েগুলো ইংরাজি মাধ্যমে পুরোপুরি চলে যাবে। তখন তারা বলল যে তারা যদি ইংরাজি মাধ্যমে যেতে চায় যাক, কিন্তু যারা ইংরাজি মাধ্যমে যাবে না, রাজ্য সরকারের ইয়েতে পড়বে, তারা কিন্তু মাতৃভাষা পড়তেই হবে। সুতরাং আইন ছাড়াও এইভাবে যে ভাষাকে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেয়া বাধ্যতামূলক ভাবে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আইন। আর এ ব্যাপারে আরো দু একটা কথা বলতে হবে যে আমাদের যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে যে সবচেয়ে বড় বই লিখেছেন আন্দোলনের ইতিহাস, তিনি ঢাকার বাংলা একাডেমিতে চাকরি করেছেন সারা জীবন। আমার আসাদ চৌধুরী ভাইয়ের সহকর্মী ডাক্তার সুকুমার বিশ্বাস, উনি বাংলা একাডেমির চাকরি শেষ হওয়ার পর কলকাতায় এসে এই 632 পৃষ্ঠার একটা প্রামাণ্য ইতিহাস লিখেছেন, যেটা আসামের ভাষা আন্দোলনের একটা প্রামাণ্য ইতিহাস হিসাবে যুগ যুগ বেঁচে থাকবে। বইটার নাম হচ্ছে আসামে ভাষা আন্দোলন ও বাঙালি প্রসঙ্গ। আসামে ভাষা আন্দোলন ও বাঙালি প্রসঙ্গ। আর আরেকটা খবর দিয়ে রাখি যে আমাদের বরাক উপত্যকার একজন মেয়ে, সে গৌহাটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছে, সম্প্রতি তার ফল বেরিয়েছে, মানে ডিগ্রি প্রদান করা হয়েছে। সেটা হলো উইমেন্স পার্টিসিপেশন ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ বরাক ভ্যালি 1961-72। সুতরাং এটা আমাদের কাছে খুবই পজিটিভ, কারণ গৌহাটি বিশ্ববিদ্যালয় বরাকের ভাষা আন্দোলন নিয়ে কাজ করেছে, প্রফেসর শিলা বড়া করেছেন। আমার শেষ হয়ে যাচ্ছে, আমি এর জন্য এখন চলে যাচ্ছি, মোবাইল আবার চেঞ্জ করে আবার আসবো, অন্যান্যরা চালিয়ে যান। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমাদউদ্দিন বুলবুল মহাশয়কে। আমরা জানলাম যে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিভাবে আইনভাবে বা তাদের পাঠ্যসূচিতে কিভাবে বাধ্য করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে এই আমাদের প্রাণের ভাষা বাংলায় প্রয়োগ। আমি এই প্রথমেই যে আলোচনা হচ্ছিল তার মধ্যে এখনো পর্যন্ত আশুতোষ দাস মহাশয়ের কাছে আসতে পারিনি, আমি এখন তার কাছে আসবো।
প্রতি মুহূর্তে আমাদের সাহস যোগায় কিন্তু আমাদের এই বাংলা। এই বাংলা আমাদের বাঙালিদের কিভাবে আরো কাছে কাছে বেঁধে রাখতে পারে। কবিরা, সাহিত্যিকরা আমরা বারবার যেটা জানতে চেয়েছি সেটাই আজকে আপনার কাছে আলোচনার বিষয়, যে আমরা কিভাবে এই 19শে মে, এই যে আজকে 18 তারিখ, আগামীকাল 19শে মে, এই এমন বিখ্যাত একটা দিন, মনে রাখার মতো দিন। কলকাতা সত্যি কজন মানুষ জানে, এই প্রজন্মের কথা একটু দূরে সরিয়ে রাখি, আমরা কতজন জানি সত্যি সে বিষয়ে আমি আবারও বলবো যে আমরা লজ্জিত। যেটা আজকের এই আলোচনা থেকে মানুষ হয়তো অনেকটা উপকৃত হতে পারবে। আপনার কাছে আমি এটা জানতে চাইবো যে আমরা যে বেঁধে বেঁধে থাকার যে বিষয়, সেটা এই বাংলা ভাষাকে ভর করে, আমাদের মায়ের ভাষা মাতৃভাষাকে ভর করে কিভাবে এগোতে পারি, এইটাই যদি একটু আলোচনা করেন। আশুতোষ দাস মহাশয়, কবি চিত্রশিল্পী। নমস্কার। দাস মহাশয়, আমি এতক্ষণ আপ্লুত হচ্ছিলাম আমার শ্রদ্ধেয় প্রভুদেব ভট্টাচার্য মহাশয় যে ইতিহাসের পাতা খুলে আমাদের সেই ইতিহাসকে স্মরণ করে দিলেন। মানসবাবু যেভাবে তিনি আমাদের কথা বললেন, এবং কবি আশা চৌধুরী আমাদের নাড়া দিলেন হৃদয়ে, সব নিয়ে আমি রোমাঞ্চিত বোধ করছি। এবং সঞ্চালিকা যিনি আমাদের গীতে গীতে গ্রন্থনা করে যাচ্ছেন, সবাইকে আমার শ্রদ্ধা জানাচ্ছি। কাছে দূরে যারা রয়েছেন তাদের বৈশাখী ভেজা কৃষ্ণচর ছড়িয়ে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে আমি শহীদদের আমার শ্রদ্ধা জানাচ্ছি। আমি একটুখানি আবেগতাড়িত হয়ে যাচ্ছি। আমার জন্ম ছিল 1955 ইংরেজিতে। আমি যখন প্রথম স্কুলে যাই, আমার বাবা, আমার হাত ধরে বাবা শিক্ষক, মা শিক্ষিকা, সেই হাতে খড়ি লেখার দিনে আনন্দে নাচতে গিয়েছিলাম স্কুলে। সেই দিন হয় ইংরেজি 19শে মে। সেই আমাদের পড়তে পড়তে শহীদ স্মৃতি, আমার কাছে প্রতিদিনই শহীদ দিবস। এবং আমার যা মনে হয়েছে, আমাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এই অঞ্চলের ইতিহাস গৌরবের ইতিহাস। সেই ইতিহাস থেকে আমরা যে কোনো কারণে আমরা সরে গেছি। আমরা যে মেঘালয়, যেটা আমরা জানি, এটা ছিল জৈন্তিয়াপুর, সেখানে বাংলা সাহিত্য চর্চা হতো। আমাদের যে আমরা জানি যে আসাম, তা ছিল প্রাগ জ্যোতিষপুর, সেখানে বাংলা সাহিত্য চর্চা হতো। সেই নানা আজকে যে আমরা দূরত্ব গড়ে উঠেছে, তা হয়তো অনিচ্ছা হলেও আমরা স্বীকার করে নিতে হবে। আমাদের কিছু অভিভাবকদের কিছু হয়তো অনিচ্ছা ত্রুটির জন্যই। যাই হোক, পরবর্তীকালে এই যে 1961 ইংরেজির 19শে মেকে কেন্দ্র করে যে আমাদের রক্ত স্নাত বরাক ভূমি, সেই ভূমি আমাদের আত্মপ্রতিষ্ঠা, আত্মপ্রত্যয় করেছে। আমরা যারা দেখেছি, আমরা চেতনায় যারা অনুভব করেছি, আমরা বুঝেছি এই অঞ্চল সাধক মার্গের অঞ্চল, রত্নস্নাত ভূমি। এখানে যারা লিখেন বা লেখা যারা আছেন, তাদের লেখার সঙ্গে, তার চিন্তার সঙ্গে বৃহৎ বঙ্গ তথা পশ্চিমবঙ্গ তথা কলকাতা, ঢাকা তথা বাংলাদেশ, তাদের নীতিগত, আদর্শগত, গুণগত কোনো কিছুই মিল নেই। কারণ এই না মিল থাকার কারণ 1961 ইংরেজির থেকেই আমরা বুঝতে শিখেছি, আত্মনির্ভর হতে শিখেছি। ইমাদুদ্দিন বাশা যিনি বলেছেন আমরা আশাবাদী, আমি আশাবাদী। এই অঞ্চল বরাক ভূমি হয়তো যে আমরা যে ডিঙ্গিতে এখানে লেখক শিল্পীরা, সৃজনী কর্মীরা যাদের যে ফসলি গান আর্টিফিশিয়াল তুলছেন, হয়তো কোনো একদিন হয়তো পৃথিবীর কোনো কোণে পৌঁছে যাবে। এখানে হয়তো পৃথিবীর শ্রেষ্ঠতম লেখা রচিত হবে। কারণ যে অঞ্চল 3বার আত্মবলিদান ঘটেছে, যেখানে প্রতি মুহূর্তে আমরা বিশ্বাস করি এই বাংলা ভাষা আমাদের রক্ষা করতে হবে। এই বাংলা ভাষার জন্য আমাদের
আমাদের বেঁচে থাকতে হবে, আমরা লড়াই করে বেঁচে থাকতে হবে। এখানের কবি লেখকরা, সৃজন কর্মীরা লিখে কোনো পারিশ্রমিক পান না, জীবিকা নয়। কিন্তু কলকাতা বা ঢাকা, কলকাতা বা পশ্চিমবঙ্গ, ঢাকা বা বাংলাদেশ অনেকে লিখে তার জীবিকা অর্জন করেন। এখানে লেখা আমাদের নিত্যদিনের কর্ম, লেখা আমার আত্ম লড়াইয়ের কর্ম। লেখার ভেতর দিয়ে আমরা মাকে সেবা করি, আমরা সেবায়ত কর্মী। তাই একটা আজকে যে নবজাগরণ আবার বাঁক নিচ্ছে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্য যে বাংলা এটাকে আমরা বলি তৃতীয় ভুবন বা ঈশানবঙ্গ। রবীন্দ্রনাথের যে এটা তার ব্রাত্য বলে উচ্চারণ করেছেন। এখানে যে পাঠক, আমাদের শ্রদ্ধেয় মানুষ যদি বলেছেন আমরা অনেকে বাড়িতে বাংলা সাহিত্য চর্চা হয় না। এখন এখানে যে পাঠকরা লুকায়ত, যারা এখানে সাহিত্য লুকায়ত সংস্কৃতি থেকে উঠে আসছে। এখানে পাঠকরা নিম্নবর্গীয় মানুষ। এখানে সাহিত্য যে চর্চা হচ্ছে সম্পূর্ণ পৃথক। এখানে আমাদের সাহিত্যের মধ্যে আসছে ডিভিটা সমস্যা, ভাষা দাঙ্গা, এখানে আসছে, এখানে সংকটগুলো আসছে। তাই এই অঞ্চলে সাহিত্য চর্চার মাঝে একটা ভিন্ন চিন্তন পরিলক্ষিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, আমার শ্রদ্ধেয় আমার অনেক লেখক, সুলেখক রণবীর পুরকাস্তর, তার উপন্যাস আছে সুরমাগাঙ্গের পানি। সুরমাগাঙ্গের পানি উপন্যাসে তিনি ওই নিম্নবর্গীয় মানুষের লড়াই এনেছেন। দেশভাগের কিছু প্রসঙ্গ আছে এখানে। যারা লিখছেন, সমস্ত লেখার ভেতর আমরা উপাদান পাচ্ছি এই অঞ্চলে যে ঘটে যাওয়া, লাগাতার ঘটে যাওয়া ব্রিটিশ কাদা আন্দোলন ইত্যাদি ইত্যাদি। তাই এই এবং আমাদের যে পরিকাঠামো বা এখানে যে উপসর্গগুলো যে আসছে, এখানে যে চিত্রকল্পগুলো আসছে, আমরা যে চলতে চলতে যে আমরা মানুষগুলো চিনতে পেরেছি, এখানে যে বাংলা ভাষা যে নতুন আঙ্গিকে যে তৈরি হচ্ছে, মেদ জমা হচ্ছে। এখানে আমাদের সঙ্গে আছে ডিমা সারা আছেন, আমার সঙ্গে বিষ্ণুরাম মণিপুরী আছেন, আমার সঙ্গে লুসাই আছেন, গারো আছেন, চুতি আছেন। সমস্ত লোকের সহাবস্থার মাঝে আমরা তাদের কাছ থেকে যে আমরা অভিজ্ঞতাগুলো নিচ্ছি, তাদের জীবনবোধ নিচ্ছি, তাদের যে চলাচল আমাদের সাহিত্যে আসছে, গল্প আসছে। তাই আমাদের সাহিত্য চর্চা, এই অঞ্চলে বাংলা সাহিত্য চর্চা সম্পূর্ণভাবে পৃথক। এবং আজকে যে 1961 ইংরেজির মাতৃভাষা আন্দোলনের পর থেকে একটা বাংলা সাহিত্যের বাঘ নিচ্ছে। আমরা বহন করেছি নজরুল, আমরা হৃদয় রেখেছি আমরা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ আমাদের কাছে রয়েছে। কিন্তু আমরার মতো বেঁচে থাকার চিন্তা করছি, আমরা স্বনির্ভর হওয়ার চিন্তা করছি। আমরা বেঁচে থাকবো, আমরা মাথা তুলে দাঁড়াবো। এই বুধ প্রজ্ঞা আমাদের দিয়েছে 1961 ইংরেজির মাতৃভাষা আন্দোলন। আমাদের আমি পরবর্তী সময় কবিতা পরে মুখে আর একটুখানি বলবো। আমি অনেক ধন্যবাদ আমাদের আলোচক আশুতোষ দাস মহাশয়কে। আমরা জানলাম যে এখান থেকে খানিকটা বেরোনোর উপায় কি। খুব ভালো লাগলো। আপনার কাছে অবশ্যই আবার পরে আসবো। আমরা আবার এক মনোজ্ঞ বিষয় নিয়ে আলোচনা করব ডক্টর তপতী ভট্টাচার্য মহাশয়কে। তার আগে আমি আশাদ চৌধুরী মহাশয়ের কাছে যাব তার স্বরচিত কবিতা শোনার জন্য। তার লেখা কবিতা আমাদের ভীষণ অপেক্ষার একটা বিষয়। আমরা চাই বারে বারে শুনতে, এবং আমরা সেই কবিতার মধ্যে অনেক ভালো ভালো খবর পাই। আমি একটু পরে শোনাই। আমি বইটা হাতের কাছে নেই, এনে নি। আমি ভাবছিলাম যে আমি আচ্ছা, বেশ বেশ। এর মাঝে আমরা ডক্টর তপোধী মহাশয় আমার মধ্যে আছেন, এবং আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি। এরকম কোনো এক আলোচনায় আমি তপতী ভট্টাচার্য মহাশয়ের আলোচনা শুনেছিলাম। সেদিনও কিন্তু আজকে স্বীকার করতে কোনো বাধা নেই, আমি অনেক কিছু শিখেছিলাম। কলকাতার সূর্য সেট মঞ্চে আমার মনে আছে তার বক্তব্যের মধ্যে তিনি সত্যি, আজকে আমরা সৌভাগ্যবান যে আমরা তাকে পেয়েছি, আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা যে বিষয়টা এখন আলোচনা করব বা তার কাছ থেকে শুনবো, বর্তমানে বরাক উপত্যকায় বাঙালিদের তাদের উপর যে দুর্যোগের ঘনঘটা,
বর্তমান পরিস্থিতি, এতক্ষণ আমরা আলোচনা করলাম কি হয়েছিল, কেন হয়েছিল, কিসের প্রেক্ষিতে হয়েছিল, সেই সব বিষয়। এই মুহূর্তে বরাক উপত্যকায় যে পরিস্থিতি, মানুষের দুর্যোগের যে ঘটা, আমি দুর্যোগই বলবো, সেই বিষয়ে একটু আলোচনা করতে বলছি। বিশেষ করে ভারতীয়ত্ব প্রমাণ সাপেক্ষে ওখানকার বাঙালিদের সন্দেহজনকভাবে বাংলাদেশি এবং অবৈধ অনুপ্রবেশকারী বলে অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে লড়াই। আমরা কোন একটা দেশের কথা ভেবে, কোন একটা দেশের নামকরণ করে সেখানকার মানুষ বলে অত্যাচার করা হচ্ছে সে বিষয়ে আসবো না। আমরা আসবো তারা বাংলা ভাষাভাষী মানুষ বলে। এই বিষয়টা যদি একটু তুলে ধরেন, ঠিক বর্তমান পরিস্থিতির কথা। আপনি আগেই বলেছেন আপনার জন্ম সেখানে, আপনার বড় হওয়া সেখানে, কর্মসূত্রে কিছুদিনের জন্য বাইরে থাকা ছাড়া আপনার পুরো যাপনটাই ওখানে। তাই আমি আশা করবো আপনার কাছ থেকে বর্তমান পরিস্থিতির কথা সবচেয়ে ভালো আমরা জানতে পারবো। আমরা এখন আলোচনা শুনছি ডক্টর তপোদীপ ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে। ধন্যবাদ শাহানারা। এতক্ষণ আমরা যতজনের কথা শুনলাম, প্রত্যেকেই নিজেদের মতো করে যে প্রশ্নটা এইমাত্র উত্থাপিত হলো তার শ্বাসটুকু কিন্তু প্রত্যেকেই নিজেদের মতো করে পরিবেশন করেছেন। যারা আজকে শ্রোতা আছেন, দর্শক মন্ডলী আছেন, তারা নিশ্চয়ই সেটা অনুভব করছেন। অবশ্যই দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকবে, কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা পার্থক্যের কথা বলতে চাই না। আমি বলতে চাই একটা সমান্তরালতার কথা। অর্থাৎ আমরা সমান্তরাল ভাবে আমাদের নিজস্ব অনুভূতি নিয়ে, অভিজ্ঞতা নিয়ে, উপলব্ধি নিয়ে, চিন্তা নিয়ে আমরা বয়ে চলেছি, কিন্তু আমাদের অন্বিষ্ট একই সাগর সঙ্গম। এবং কথাটা নেহাতি বলার জন্য বললাম তা নয়, কিন্তু একটি কথা আমার বোধহয় আরো একবার স্পষ্টতর ভাবে বলা ভালো। শুরুতে যখন কথা আমরা আরম্ভ করেছি সেই সময়ই বলেছি যে আমরা ইতিহাস বোধ নিজেদের খুব একটা শুশ্রূষা করি না। শব্দটা ইচ্ছে করেই ব্যবহার করলাম। ইতিহাস বোধের শুশ্রূষা আমরা করি না। ইতিহাস বোধ আপনা থেকে গজায় না। এটা আমাদের মানসিকতার জন্য তৈরি হতে হয়, এবং সম্ভবত একজনের তৈরি একটি শব্দ আমি খুব ব্যবহার করি নানা কারণে, সেটাই ব্যবহার করছি, প্রত্যুত্তর যোগ্যতা, আনসারেবিলিটি। মূল কথাটা ইংরেজিতে নয়, রুশ ভাষায়, কিন্তু ইংরেজি অনুবাদে দাঁড়ায় আনসারেবিলিটি, প্রত্যুত্তর যোগ্যতা। জীবন আমাদের সামনে, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয় সহ আমাদের সামনে নানা রকম প্রশ্নমালা তুলে ধরছে, এবং আমরা প্রশ্নগুলো ঠিক মতন হয়তো অনুধাবন করার চেষ্টাই করছি না। ফলে প্রত্যুত্তর দেওয়ার যোগ্যতা কতটুকু অর্জিত হচ্ছে এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে ঘোর সন্দেহ আছে। তবু এই কথাটা মাথায় রেখেও বলবো, যেটা আমি শুরুতে বলেছি, যে শুরুরও একটা শুরু আছে। তো এই যে আজকে যে পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে, দীর্ঘ কয়েক বছর থেকে কেউ কেউ জানেন এইখানে যারা আছেন আমার সহবক্তা হিসেবে, যে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি বলে একটি প্রতিরোধ বা প্রতিবাদী সংগঠন একটা গড়ে উঠেছে সময়ের প্রয়োজনে। আমি তার সঙ্গে যুক্ত, এবং তার ফলে এই বিষয়টাকে বাইরে থেকে দেখেছি, ভেতর থেকেও দেখেছি। এবং আমি আবারও বলছি, একটু আগে বলছিলাম যে কথা নিয়ে বলতে গেলে সারা দিন গড়িয়ে যাবে, সেটা তো সম্ভব না। অল্প কথাই বলা ভালো। তো অল্প কথায় বলতে গেলে প্রথমেই কতগুলো সূত্রাকারে বলা হয়ে যাবে, আমি হয়তো চাইলেও, ইচ্ছে করলেও আমি হয়তো সম্প্রসারণ করতে পারবো না। একটি কথা আমাদের যারা দর্শক এবং শ্রোতা এটা একটু স্পষ্টভাবেই বুঝে নিন, রাগ ঢাক না করেই বলছি, যে দেশভাগ নামক আদি পাপ হওয়ার পরে শুধু যে বাঙালির বসতভূমি ছিন্ন ভিন্ন হলো তাই না, বাঙালির মনোভূমিও চিরদিনের মতো
বিষাক্ত হয়ে গেল। আমি জানি আমার কথাটা খুবই কর্কশ হচ্ছে, কিন্তু যেভাবে আমরা ধর্মান্ধতায় এবং যে আমার অপর সত্তা সে নানাভাবে হতে পারে তার প্রতি তীব্র অসহিষ্ণুতায় আমরা নিজেরাই নিজেদের আক্রান্ত করে চলেছি। সেই অসহিষ্ণুতার ফলে আমরা আমার বাইরে যা আছে বা আমার অতি ক্ষুদ্র গণ্ডির বাইরে যা আছে তার বাকি সবকিছুকেই প্রত্যাখ্যান করছি। ফলে খুব প্রবল প্রত্যাখ্যান যখন রাষ্ট্র থেকে উঠে আসছে, সেই সময় আমার মধ্যে সেই আমি করেই বলছি, কেন আমরা করে বলবো না ইচ্ছে করেই, আমার মধ্যে আমি সেই জোরটুকু খুঁজে পাচ্ছি না। সেই রাষ্ট্রের যে প্রত্যাখ্যান, মানুষ হিসেবে একজন নাগরিক হিসেবে আমার যে দায় দায়িত্ব, আমার যে কর্তব্য, সেটা আমি জানি, নিশ্চয়ই জানি, জানতেই হয় যদি আমি সচেতন মানুষ হই। কিন্তু রাষ্ট্রেরও কিছু দায় আছে আমার প্রতি। তো সেই দায়গুলো যদি রাষ্ট্র পালন না করে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চায়, তাহলে আমার খুঁজতেই হয় এর কারণ কি। এবং কারণ খুঁজতে গিয়ে দেখি ওই দেশভাগের ফলে আমরা ছিন্ন ভিন্ন হয়ে বাঙালি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে। আজকে দেশভাগ নিয়ে কেউ আলোচনা করি না। আমি ইদানিং, আগে বলতাম না এরকম ভাবে, নানা আলোচনায় আমি বারবার একই প্রস্তাবনা করি, আসুন আমরা সবাই মিলে দেশভাগের বহুমাত্রিক তাৎপর্যটাকে একটু নতুন করে পড়ি, পুনঃপাঠ করি। এই শব্দটা আমি খুব ব্যবহার করি। নতুন করে পড়ি। নতুন করে পড়া মানে আরো একবার পড়া না, গভীরভাবে নতুন ভাবে উপলব্ধি করার চেষ্টার মধ্য দিয়ে পড়া। এবং তাতে দেখব যে একটু আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম উচ্চারিত হয়েছিল, ইচ্ছে করেই আমি তার মধ্যে যাব না, যে তিনি তখন অনশনের ভয় দেখিয়েছিলেন। তা পাল্টা অনশন করার কোনো লোক পাওয়া গেল না কেন সেই সময়? তখন তো আমি জন্মাইনি, সুতরাং বলতে পারবো না, কিন্তু অনুমান করতে পারি। কারণ তখন আমরা নিজেদের হিন্দু বা মুসলমান বলেই নিজেদের চিহ্নিত করতাম। এক অলীক ভারতীয়তা আমাদের আচ্ছন্ন করেছিল, যে ভারতটা রবীন্দ্রনাথের পরে আর কোথাও অবশিষ্ট ছিল না। শুধু যে ভারত তীর্থ কবিতায় তার বক্তব্য বা গোড়া উপন্যাসে তার বক্তব্য, সেই জন্য না আমি একাডেমিক দিকে আলোচনা নিয়ে যাব না, ইচ্ছে করলে নেওয়া যেত, কিন্তু আমি আজকে সেটা করব না। কিন্তু তার মধ্য দিয়ে আমাদের সমস্যা হচ্ছে, আমরা ভালো ভালো জিনিস পড়ি, হাততালি দিই বা বলি বাহ বেশ লিখেছে, তো তারপর মুহূর্তেই নিজে ভুলে যাই যে কি এর তাৎপর্য। যেন আমি যখন পড়ছি, আমার যে সামাজিক সত্তা, আমার যে রাজনৈতিক সত্তা, আমার যে সাংস্কৃতিক সত্তা, আমার যে ভাষিক সত্তা, সব মিলিয়ে যে আমার অস্তিত্বের যে সংহিতা, তার সঙ্গে এইসব পড়া টড়ার কোনো সম্পর্ক নেই। সোজা কথায় ওই সদ্য প্রয়াত শঙ্খ ঘোষের একটি কবিতার পংক্তি আমার খুব ভালো লাগে এবং খুব তাৎপর্যবহ মনে হয়। বজ্র থেকে পাঁজর গেছে খুলে। হ্যাঁ, আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমাদের বজ্র থেকে পাঁজর গেছে খুলে। আমরা একটা কথা বলতে গিয়ে ইংরেজি শব্দ ব্যবহার করা উচিত না, আমি খুব অপছন্দ করি, কিন্তু বাংলা করতে গেলে খুব বিকট শোনাবে, তাই বাধ্য হয়ে ইংরেজি একটা প্রবচন ব্যবহার করছি, কেউ কিছু মনে করবেন না। বিটিং অ্যাবাউট দ্য বুশ করি বেশি সময়, এবং এই বিটিং অ্যাবাউট দ্য বুশ করতে করতে আসল মূল বক্তব্যটা কি সেটা আমরা প্রত্যেকেই ভুলে যাই, বা তার প্রতি আমাদের কোনো যত্ন থাকে না, মনোযোগ থাকে না। তাই আমরা এই রকম ভাবে বিটিং অ্যাবাউট দ্য বুশ করি। তো এই জন্য সরাসরি কথা বলা ভালো, যে যখন দেশটা বিভক্ত হলো, যারা বিভক্ত করলেন তাদের পেছনে কি কারণ ছিল, এটাকে না বললেই নয় ভাই। না হলে বাঙালি আজকে নাগরিকত্ব কেন হনন করা হচ্ছে, কেন বাঙালি চক্ষুশূল, এটা বুঝতে পারবো না তো। আজকে যারা রাষ্ট্রপ্রধান তারা কিছুই লুকিয়ে রাখেন না, তারা বলেন বাঙালি মাত্রই ঘুষপেটিয়া। এই শব্দটা তো বাংলা নয়, আমরা জানি এর মানে হচ্ছে অনুপ্রবেশকারী, যার থাকার কথা না এখানে যেন থাকে। এবং বাঙালি ঘুষপেটিয়াকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এটা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিয়ে বলা যায়, এবং বাঙালিরাই তাতে হাততালি দেয়। এমন অধম জাতি আমাদের মতো আর কোথাও কিছু আছে যে নিজেদের হত্যা, আমাদের ধ্বংস করার কথা বলে, আর যারা বলে তাদের পেছনে আমরা ঘুরে বেড়াই। শুধু ঘুরে বেড়াই না, তাদের কাঁধে নিয়ে চলি। আমরা সেই বাঙালি, অসাধারণ বাঙালি আমরা।
আমরা সেই রবীন্দ্রনাথের বাঙালি, শেখ মুজিবের বাঙালি, আর একটা মানুষের নাম ভুলেও আমরা উচ্চারণ করি না, কাজী আব্দুল ওদুদ, যিনি দেশভাগের পরে কিন্তু পশ্চিমবাংলা থেকে, মানে কলকাতা থেকে আর কি, তিনি কিন্তু অনেকে তাকে ভুল বুঝেছিলেন, কিন্তু ঢাকায় তিনি আসতে চাননি, কারণ তিনি শাশ্বত বঙ্গ নামক বইয়ের লেখক, যে বইয়ের নামও আমরা জানি না, অনেকেই জানি না। আসলে কথাটা হচ্ছে এইখানে যে যারা বাঙালি হতে চেয়েছেন, হিন্দু বা মুসলমান হতে নয়, তাদের সংখ্যা চিরকালই, তার আসল সংখ্যালঘু তো তারা। মুসলমানরাও সংখ্যালঘু না, হিন্দুরাও সংখ্যালঘু না, বাঙালিরাই বাঙালি জাতির মধ্যে সংখ্যালঘু। আমার কথাটা একটু কাঁঠালের আমসত্বর মতো শোনাচ্ছে তো? এই জন্যই আমি কাজী আব্দুল ওদুদের কথা বলছি, যাকে আমরা ভুলে গেছি, যিনি কি বলতে চান আমাদের কাছে আমরা খেয়ালও করিনি। তো যখন দেশ ভাগ হলো, কেন হলো? কারণ দুটো বাংলা যদি এক হতো, একটু আগে শেরে বাংলার নাম উচ্চারিত হলো, তার নামও আমরা কেউ করি না, শেরে বাংলা একে ফজলুল হক, এবং যে অসাধারণ মনীষা, যাকে আমি অনেকের মতো, অনেক বাঙালির মতো আমিও শ্রদ্ধা করি, বদরুদ্দিন উমর তার পিতৃদেব, তার বাবা, আর তিনিও বিখ্যাত লোক, আবুল হাসেম। এবং তার সঙ্গে রবীন্দ্রনাথের দাদা, সুভাষচন্দ্র বসুর দাদা, আপন দাদা শরৎচন্দ্র বসু, তারা সবাই মিলে চেয়েছিলেন এক যুক্তবঙ্গ। এই কথাটা বললে এখন ভারী বিপদ, কারণ আমরা বাঙালিরাই সন্তর্পণে তাকে সরিয়ে রেখেছি। এটা সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অমলেন্দুদের যে বইটা আছে, ছোট বই, বেশি বড় বইও না, সেটাকে আমরা কেউ খুলেও দেখি না। আর আমরা যেখানে আছি একটা কুপমণ্ডুক, কেউ কিছু মনে করবেন না ভাই, আমি নিজেকেই বলছি, কাউকে বলছি, কুয়োর ব্যাং আমরা মনে করছি। আমার কূপটা, যে রবীন্দ্রনাথের ভাষায় বলি, আমার কূপই হলো অকুল সমুদ্র, চণ্ডালিকায় আছে, আমার কূপ আমাদের অকুল সমুদ্র। আমরা একবারও বিবেচনা করি যে কেন বাংলাকে ভাগ করা দরকার হয়ে গিয়েছিল? পাঞ্জাবের কথা আমি তুলছি না, পাঞ্জাব আমার দরকার নেই, আমি আমার নিজের জাতির কথাই ভাবছি। কারণ আমরা হিন্দু মুসলমান মিলে যে অখণ্ড অবিভাজ্য বাংলা ছিল চর্যাপদের আমল থেকে বা তারও আগে থেকে, সেই বাংলা যদি এক হতো, তাহলে জনসংখ্যার নিরিখে যদি একটা আগের ভারত নামক কাঠামো থাকতো, তাহলে আমরাই এত বেশি সাংসদ নির্বাচন করতাম। সংখ্যার ব্যাপারে এটা কোনো ব্যাপার না। উত্তরপ্রদেশে আমাদের কাছে পানি পেত, এবং তাহলে আমাদের মধ্য থেকে রাষ্ট্রপতি হতো, প্রধানমন্ত্রী হতো, স্বরাষ্ট্রমন্ত্রী হতো। আজকে আমাদের আর ঘুষপেঠিয়া বলে যে গুজরাটি পুঁজির প্রতিনিধিরা এসে আমাদের চোখ লাল করে আমাদেরই বুকে বসে আমাদের দাড়ি উপড়াবার কাজ করতো না। তো আমরা তো গোমূর্খ জাতি, কেউ কিছু মনে করবেন না, আমি নিজেকে গালাগাল দিচ্ছি, আপনারা শুনছেন শুধু। যারা নিজেদের আত্মহত্যার বিবরণ শুনতে চায় না এবং বললে নানা রকম ভাবে অস্বস্তি বোধ করে, আমরা সেই অধম বাঙালি। কোন মুখে আমরা রবীন্দ্রনাথের, নেতাজি সুভাষের নাম বলি, দেশবন্ধু চিত্তরঞ্জন, শেখ মুজিবের নাম বলি, বাঘা সিদ্দিকীর নাম বলি, বাঘা যতীনের নাম বলি, মাস্টারদা সূর্য সেনের নাম বলি? কোন মুখে বলি আমরা? আমরা কি তার যোগ্য? তারা কি চেয়েছিলেন? তারা তো খণ্ডিত ভারত চাননি, যেখানে হিন্দুতে মুসলমানে মারামারি হবে। আর সেই বাঙালি চেয়েছিলেন যারা ঘটিতে বাঙালে বিভাজিত, যারা উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে বিভাজিত, যারা উত্তর পূর্বের বাঙালি কম বাঙালি, আর বেশি বাঙালি যারা পশ্চিমবঙ্গে থাকেন। কেউ কিছু মনে করবেন না ভাই, শাহানারা আপনিও কিছু মনে করবেন না, আপনি পশ্চিমবঙ্গের বাঙালি। আমি আপনাকে কিছু বলছি না ব্যক্তিগতভাবে, আশা করি আপনি সেটা বুঝবেন। এই যে কম বাঙালি বেশি বাঙালি, তো একটু আগে একটু আক্ষেপের কথা হচ্ছিল, আমরা সবাই শুনেছি যে পশ্চিমবঙ্গ খবর রাখে না। কেন রাখবে? পশ্চিমবঙ্গ কেন রাখবে? কলকাতার ভদ্রলোক ভদ্র মহিলারা, তারা কি পুরুলিয়ায় কি হয় তার খবর রাখেন? কোনোদিন রেখেছেন? এখনো রাখেন? তারা কি এখনো রাখেন কি হচ্ছে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে কিংবা কুচবিহারে কিংবা কোথাও? কোনো খবর রাখেন না। আমরা বিভাজিত। বিভাজনের খেলাটা আমাদের ইংরেজ শিখিয়েছে, কিন্তু শুধু ইংরেজকে দোষ দিলে তো হবে না। হ্যাঁ, নিশ্চয়ই অসমীয়া উগ্র জাতীয়তাবাদ আমাদের খতম করতে চাইছে, কিন্তু শুধু তাদেরও তো দোষ দিলে চলবে না। আমরা একটু নিজেদের ঘরটাকে আগে ঠিক করি। তো এই কথাগুলো হয়তো আপনারা আবেগের প্রকাশ দেখছেন, ক্রোধের প্রকাশ দেখছেন, মাঝে মাঝে এটাও প্রকাশ করতে হয়, এটাও বলতে হয় কেউ আমাদের দাবায়া রাখতে পারবে না, কিন্তু আমরা এই শব্দটা উচ্চারণ করিনি কখনো।
আমরা যা শুনি ভালো লাগলে হাততালি দিই, তারপর বেশ দিব্যি পাশ ফিরে ঘুমিয়ে থাকি, কারণ আমরা পি-পু ফিসুর জাত। পিঠ পুড়ে গেল ফিরে সহ, কিংবা কত কত রবি জলে রে কেবা আঁখি মেলে রে, সেই বাঙালি আমরা। রবীন্দ্রনাথের বাঙালি, কটা রবীন্দ্রনাথের বই পড়েছি আমরা, কটা জীবনানন্দের বই পড়েছি, আর যদি বা পড়েছি খানিকটা কিছু বুঝেছি? নেতাজি সুভাষ কি চেয়েছিলেন এই বাংলা? চান। অনেক ধন্যবাদ। মনে হয় কোনো সমস্যা হলো, যান্ত্রিক কোনো সমস্যা হলো, স্যারকে দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আমাদের আলোচনার আরো অনেক বিষয় ছিল, অনেক কিছু আলোচনা করব এই ভেবে আমরা অনুষ্ঠান সাজিয়েছিলাম, আমরা মানুষকে জানাতে পারবো, কিন্তু সময় অতিক্রান্ত হওয়ার জন্য আজকে আমরা আশরাফ চৌধুরী মহাশয়ের কবিতা দিয়ে আজকের আলোচনা শেষ করব। কিন্তু আগামীকাল দ্বিতীয় পর্বে আবারও আপনাদের নিয়ে আসার চেষ্টা করব, অবশ্যই আন্তরিকভাবে। আপনারা যদি সময় দেন আমরা কৃতজ্ঞ হব। আজকে আশরাফ চৌধুরী মহাশয়ের কবিতা দিয়ে আমরা এই পর্বটা শেষ করছি। আশরাফ চৌধুরী মহাশয়। মাইক্রোফোন বন্ধ করা আছে। আশরাফ চৌধুরী মহাশয়, মাইক্রোফোন বন্ধ করা আছে। হ্যাঁ, বলুন। এতখানি কখনো ছিলে না, এভাবেই বেশি করে পাই। গোটা অবসর জুড়ে বসিয়েছ আপন আসন, এতখানি কখনো ছিলে না। নাকি ছিলে, জানতে পারিনি। এভাবেই বেশি করে জানি, জানতে পারি কতটুকু ঘের নিয়ে আমার অজ্ঞতা। মনে হয় কিছু ভুল হয়ে গেছে আমার অজ্ঞাতে, মারাত্মক নয়, ছোট মোটো, দীর্ঘ আয়তন জোড়া সর্বনাশ নয়। এই ভুল, ছোটখাটো ভুল, সুযোগ পেয়েছে তাই জানিয়ে দেয় নিজের অস্তিত্ব। সার্থকতা নয়, শুধু এই ভুলগুলি মনে পড়ে যায়, একা একা লজ্জা পাই, কষ্ট পেতে থাকি। কাছে না থেকে কেমন করে তুমি এত কষ্ট দাও? কষ্টের ভিতরে পাই, স্মৃতির ছোঁয়ায় পাই, প্রবাসেই বেশি করে পাই, এতখানি কখনো ছিলে না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। যে এই কবিতার মধ্যে থেকে আমরা নিশ্চয়ই বুঝলাম যে কোথায় সেই যন্ত্রণা। ভাষার প্রতি আমাদের মমত্ববোধ, আমরা সত্যি সমৃদ্ধ হলাম। আজকে শুধুমাত্র সময়ের কারণে আমরা আর আলোচনায় এগোতে পারলাম না। আজকে যারা দর্শক শ্রোতা বৃন্দ আমাদের সাথে ছিলেন তাদের আবারও কৃতজ্ঞতা জানাই। আমরা পরের অনুষ্ঠানে বাকি আলোচনা নিশ্চয়ই করব, সবাইকে নিয়ে আমরা এসে আরো একবার আমরা এরকম এক মূলক আলোচনা করব, যাতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি যে আসলে আমরা কি চেয়েছি, বাংলা ভাষাকে নিয়ে আমরা কিভাবে এগোতে পারি। আজকের সব আলোচক তাদের মতো করে যেভাবে ব্যাখ্যা করলেন, আমরা সত্যি উপকৃত হলাম। আমাদের ভীষণ ভালো লাগছে। আজকের এই সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা এবং প্রযুক্তিগত সহায়তায় যিনি ছিলেন তিনি সাংবাদিক ওমর আলী মহাশয়, তার প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং আমরা আবারও সেই বাংলার জয় গান গেয়ে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের মমত্ববোধ রেখে তাকে সম্মান করে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা সবাই আবার আসবো। আমি আবারও সেই কথায় আসবো, মোদের গৌরব, মোদের আশা, মোদের বাংলা ভাষা। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সারাদিন খুব ভালো কাটুক।